চ্যাপ্টার ৩৫১ প্রশ্নোত্তর খেলা। পুরো আধ ঘণ্টা টানা নীরবতার পর ক্লাইন তার চোখ খুলল এবং আস্তে আস্তে উঠে দাঁড়াল। সে তার লাঠিটা নিল, মাথায় হ্যাটটা চড়াল এবং ক্যাথেড্রাল থেকে বেরিয়ে পড়ল। অন্ধকারের মধ্যে একটা ভাড়া করা ঘোড়ার গাড়ি নিয়ে সে মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। এই মুহূর্তে চারপাশের সতর্কতা এবং নজরদারি কিছুটা শিথিল হয়ে এসেছিল। গ্যাস ল্যাম্পের আলোর নিচে তৈরি হওয়া ছায়াগুলোর মধ্যেই সব যেন লুকিয়েছিল। মধ্যরাতের কিছু সময় পরে ক্লাইন তার চাবি বের করে নিজের ঘরের দরজা খুলল। সে খালি গেস্ট রুমগুলোতে ঢুকে বুক অব সিক্রেটস খুঁজতে শুরু করল। নিচতলার একটা ঘরের ওয়ার্ড্রবের ভেতর মোটা ছাগলের চামড়া দিয়ে বাঁধানো সেই পুরনো বইটা খুঁজে পেতে তার খুব একটা কষ্ট হল না। বইটির হার্ড কভার ছিল গাঢ় কালো রঙের। তার ওপরে হার্মিস ভাষায় টকটকে লাল রঙে দুটো লাইন লেখা ছিল, বুক অব সিক্রেটস, ক্লারম্যান। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এখনই বইটা পড়ার জন্য সে কোনো তাড়াহুড়ো করল না। এর বদলে সে দ্রুত ওই ঘরের ভেতর একটি আধ্যাত্মিক দেয়াল তৈরি করল। একটি আচারের মাধ্যমে সে নিজেকেই আহ্বান জানাল এবং নিজেই তার উত্তর দিল। এরপর সে আজিকের তামার বাঁশি, মাস্টার কি, অল ব্ল্যাক আই, বিয়ান্ডার বুলেট, জৈবিক বিষের বোতল, নেকড়ে মানবের বিয়ান্ডার বৈশিষ্ট্য, বুক অব সিক্রেটস এবং ধূসর কুয়াশার ওপরে থাকা সব পাত্র সেখানে পাঠিয়ে দিল। সে ঠিক করল বাইরের এই শোরগোল কিছুটা কমলে তারপর ঠিক করবে কোন জিনিসটা বাইরে রাখবে আর কোনটা সাথে রাখবে। এই সব শেষ করার পর সে নেকড়ে মানবের বিয়ান্ডার বৈশিষ্ট্য বা জৈবিক বিষের বোতলটি নিয়ে পড়াশোনা করার জন্য সময় নষ্ট করল না। সে শুধু হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। এর পেছনে দুটো কারণ ছিল। প্রথমত, বইটা পড়া অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার। অশান্ত এই রাতে বাস্তব জগতে নিজের শরীরের জন্য বিপদ ডেকে আনা খুব সহজ। দ্বিতীয়ত, ক্লাইন তার বর্তমান দুর্বলতা সম্পর্কে জানত। তার আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি যেভাবে বাড়ছিল তা তার ক্রমবর্ধমান বিয়ন্ডার ক্ষমতা এবং রহস্যময় বস্তুগুলোর ব্যবহারের জন্য যথেষ্ট ছিল না। এত ভয়ঙ্কর একটা লড়াইয়ের পর তার আধ্যাত্মিক শক্তি একদম ফুরিয়ে গিয়েছিল। তার মাথা খুব যন্ত্রণা করছিল এবং তার ভীষণ ঘুম পাচ্ছিল। হ্যাঁ, আমার আধ্যাত্মিক শক্তির ওপর সবচেয়ে বেশি চাপ ফেলে পেপার ফিগারিন সাবস্টিটিউট। এরপরই আছে সানব্রোচ দিয়ে সান হোলি ওয়াটার তৈরি করা, যদিও আজ রাতে সেটা ব্যবহার করা হয়নি। তালিকায় এর পরেই আছে হোলি ওয়াটার তৈরি এবং ফ্লেমিং জাম্প। ক্লাইন একটা হাই তুলল। সে তার ভীষণ ক্লান্তি এবং উত্তেজনার ভাব কাটানোর জন্য কজিটেশন ব্যবহার করল যাতে সে শান্তিতে ঘুমাতে পারে। 10 সেকেন্ডের কম সময়ের মধ্যেই সে স্বপ্নের দেশে তলিয়ে গেল। তার চোখের সামনে একের পর এক অসংলগ্ন দৃশ্য ভেসে আসতে লাগল। পরিত্যক্ত গুদামঘরের সেই খোলা জায়গায় মেশিনারি হাইভ মাইন্ডের লোকজন আসছিল আর যাচ্ছিল। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিটি প্রথমে একজন টিম ক্যাপ্টেন থাকলেও এখন সেখানে ডিকন পদমর্যাদার একজন বিশেষজ্ঞ চলে এসেছেন। ইকানসার বার্নার্ডের বাদামি চুলগুলো আগের মতোই অগোছালো হয়ে খাড়া হয়েছিল, যা একটা হ্যাট দিয়েও ঢেকে রাখা সম্ভব হচ্ছিল না। এই কারণে মেশিনারি হাইভ মাইন্ডের অনেক সদস্য গোপনে ঠাট্টা করে বলত যে ডিকন হয়তো তার চুলে স্টাইল করার জন্য কোনো বোমা ব্যবহার করেছেন। এই মুহূর্তে ইকানসার তার ধারালো চোয়াল এবং তীক্ষ্ণ চেহারা নিয়ে প্রাচীন নকশা করা একটি রূপালী আয়না ধরেছিলেন। আয়নার দুই পাশে চোখের মতো দুটো অলঙ্কার ছিল। কালো রঙের রত্ন দিয়ে তৈরি সেই চোখগুলো দেখতে খুব শান্ত এবং মোহনীয় লাগছিল। ইকানসার চারপাশটা একবার দেখে নিয়ে বললেন, যদিও নর্দমার ইঁদুরগুলো ভবিষ্যৎবাণী এবং আত্মাদের সাথে কথা বলার শক্তিতে বাধা দিতে ওস্তাদ এবং তারা এই জায়গাটা খুব ভালোভাবেই পরিষ্কার করেছে, তবুও এটা একটা রহস্যময় বিয়ন্ডার জগৎ এবং এখানে 100% সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলতে বলতে সে তার হাতের রূপালী আয়নার দিকে তাকাল এবং ডান হাত দিয়ে এর ওপর 3 বার স্পর্শ করল। 2 সেকেন্ড থেমে ইকানসার একটা লম্বা শ্বাস নিল এবং গম্ভীর গলায় বলল, সম্মানিত আর্ডোস, আমার প্রশ্ন হল, এখানে একটু আগে যে ঘটনা ঘটেছে তাতে কারা কারা অংশ নিয়েছিল? চারপাশের অন্ধকার হুট করে ঘন হয়ে আসল এবং রূপালী আয়নার উপরিভাগে পানির ঢেউয়ের মতো আলো খেলা করতে লাগল। খুব দ্রুত রূপালী আয়নার ভেতর একটা দৃশ্য ফুটে উঠল। জ্বলন্ত আগুনের শিখার মাঝে বাতাসে একটা অবয়ব ভাসছিল। সে একটি কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট এবং একটি হাফ টপ হ্যাট পরেছিল। তার শরীরটা ছিল বিকৃত এবং চেহারা অস্পষ্ট। তার ওপর তার মুখে রং মাখানো ছিল। তার পায়ের নিচে আগুনের শিখা জ্বলে উঠছিল এবং তাকে যেন গিলে খাচ্ছিল। পানির মতো আলোটা একবার জ্বলে উঠতেই দৃশ্যটা বদলে গেল। গাঢ় লাল রঙের আলখাল্লা পরা একজন মাঝবয়সী মানুষকে দেখা গেল। তার হাত থেকে উজ্জ্বল আগুনের শিখা বের হচ্ছিল, কিন্তু তার মাথাটা অন্ধকারের মধ্যে ঢাকা পড়েছিল। তাদের চোখের সামনে একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগল। তারা কালো রাজকীয় পোশাক পরা এক নারীকে দেখতে পেল, যার সোনালি চুলগুলো ছিল অগোছালো, তবে তার চেহারা ছিল পুরোপুরি স্বচ্ছ, যেন তার কোনো অস্তিত্বই নেই। এই নারীর পাশে 2 জন লোক ছিল যাদের সারা শরীরে কালো পশম ছিল। তাদের শুধুমাত্র পিঠ দেখা যাচ্ছিল, কারণ কিছু অদ্ভুত হাত তাদের টেনে নিয়ে যাচ্ছিল।
অবশেষে দৃশ্যগুলো থেমে গেল এবং আকাশের দিকে উঠে যাওয়া ভয়ঙ্কর আগুনের শিখার ওপর স্থির হল। আতশবাজির মতো সেই আগুনগুলো চারপাশটাকে ভীষণ উজ্জ্বল করে তুলেছিল। স্বপ্নের মতো সেই দৃশ্যে কালো ডাবল ব্রেস্টেড ফ্রক কোট পরা সেই লোকটিকে আবার দেখা গেল। সে মোচড় দিয়ে সোজা হয়ে দাঁড়াল এবং সামনের দিকে মুখ করে তার হ্যাটটা বুকের ওপর রাখল। তারপর সে হালকা একটু মাথা নিচু করে কুর্নিশ করল। নানা রকম বাধার কারণে তার চেহারা শুধুমাত্র অস্পষ্টই ছিল না, বরং সেখানে তেলের মতো একটা উজ্জ্বল ভাবও ছিল। ইকানসার যখন তার দলের সদস্যদের মতামত নিতে যাবে, ঠিক তখনই আয়নার ওপর প্রাচীন ফেসাক ভাষায় কয়েক লাইন লেখা ফুটে উঠল। পারস্পরিক বিনিময়ের নিয়ম অনুযায়ী এখন প্রশ্ন করার পালা আমার। যদি তুমি ভুল উত্তর দাও বা মিথ্যা বলো, তবে তোমাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি শব্দটি ছিল রক্তের মতো লাল, যেন সেখান থেকে টপটপ করে তরল রক্ত ঝরছে। ইকানসারের মুখের ভাব প্রথমে একটু কুঁচকে গেলেও পরে তা অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। এরপরেই আয়নার ওপর পানির মতো আলো জ্বলে উঠল এবং নতুন একটা লাইন দেখা গেল। তোমার যৌন অভিরুচি কি? ইকানসার একদম থতমত খেয়ে গেল। সে অনুভব করল তার চারপাশে থাকা দলের সব সদস্যের নজর এখন তার ওপর। সকাল ৬টা বাজে। আকাশ মাত্র ফর্সা হতে শুরু করেছে। গির্জার ঘণ্টার শব্দে ঘুমন্ত ক্লাইন জেগে উঠল। তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী সে হয়তো পাশ ফিরে আবার ঘুমাত যতক্ষণ না ৮টা বাজে। কিন্তু এবার সে সাথে সাথে বিছানায় উঠে বসল এবং চারপাশটা দেখল। হ্যাঁ, অন্তত গ্যাসের মিটার চেক করার বাহানায় আমার ঘরে কেউ হানা দেয়নি। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতমুখ ধোয়ার কথা না ভেবেই সে বিছানা থেকে নেমে পড়ল। এরপর ঘড়ির কাঁটার উল্টো দিকে ৪ পা হেঁটে সে ধূসর কুয়াশার ওপরে চলে গেল। সে গতরাতের লুট করা জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে চাইছিল। ড্যাফুলের আসনে বসে ক্লাইন সবচেয়ে সহজ কাজটা দিয়ে শুরু করল। সে গাঢ় সবুজ রঙের বিষদান্তটি হাতে নিল এবং কয়েক সেকেন্ড ধরে সেটা পর্যবেক্ষণ করল। এরপর সে একটি কলম এবং কাগজ তৈরি করে ভবিষ্যৎবাণী করার জন্য একটি বাক্য লিখল। এর প্রভাবগুলো কি? এর মানে এই নয় যে ভবিষ্যৎবাণী পরীক্ষার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তবে শ্যারন এবং ম্যারিকের কাছ থেকে প্রিজনার, লুনাটিক এবং ওয়্যারওলফ সম্পর্কে অনেক কিছু জানার কারণে তার বিশ্বাস ছিল যে এটি দিয়ে কিছু তথ্য পাওয়া সম্ভব। বাক্যটি মনে মনে বলার পর সে দ্রুত স্বপ্নের দেশে ঢুকে পড়ল এবং একের পর এক দৃশ্য দেখতে লাগল। নেকড়ে মানব টায়ারের পেটে একটা ভয়ঙ্কর ক্ষত দেখা গেল এবং তার নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছিল। কিন্তু সে শুধু পানি দিয়ে সেটা ধুয়ে ফেলল এবং নাড়িভুঁড়িগুলো আবার পেটের ভেতরে ঢুকিয়ে নিল। সে ক্ষতের দুই পাশ চেপে ধরল এবং দেখা গেল ক্ষতটা আশ্চর্যজনকভাবে সেরে যাচ্ছে। টকটকে লাল পূর্ণিমার চাঁদের নিচে সে আকাশের দিকে মুখ করে জোরে একটা গর্জন করল। তার শরীর থেকে ইঞ্চি ইঞ্চি করে কালো পশম গজাতে শুরু করল এবং তার মুখের বিষদাঁতগুলো স্পষ্ট হয়ে উঠল। সে তার নখ দিয়ে একটা স্টিলের পাতের ওপর আঁচড় কাটল এবং পাতটা ভেঙে গেল, যা মোটেও পাতলা ছিল না। সে বন্য প্রান্তরের ওপর দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগল। পেছন থেকে তাড়া করে আসা ধূসর নেকড়েগুলোর সাথে তার ব্যবধান ক্রমে বাড়তে থাকল, কারণ সে অনেক দূরে চলে যাচ্ছিল। সে কিছু অনুচর তৈরি করল যাদের চোখগুলো ছিল ঘোলাটে কিন্তু শীতল। সে তাদের নির্দেশ দিল নিজের জীবন বাজি রেখে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে। সে লোক মারার জন্য বোমাসহ নানা রকম অস্ত্র ব্যবহার করল। রাগের মাথায় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। চোখ মেলে ক্লাইন মোটামুটি বুঝতে পারল একজন ওয়্যারওলফ বা নেকড়ে মানবের বৈশিষ্ট্যগুলো কেমন হয়। পাশাপাশি এই বিয়ন্ডার বৈশিষ্ট্যের আড়ালে থাকা বিপদগুলোও সে বুঝতে পারল। নেকড়ে মানব টায়ার পূর্ণিমার আলোর নিচে ছিল, যা তাকে তার লালসা পূরণে উস্কানি দিয়েছিল। তার মৃত্যুর পর সে একটি শক্তিশালী আধ্যাত্মিক ছাপ রেখে গিয়েছে। তাই যেসব বিয়ন্ডাররা এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে পরবর্তী সিকোয়েন্সে যাওয়ার জন্য ওষুধ তৈরি করবে, তাদের শুরুতেই এই প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে হবে। তা না হলে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার লক্ষণ দেখাতে পারে। তবে এর নেতিবাচক প্রভাবগুলো এখনও একটি সিল্ড আর্টিফ্যাক্ট হওয়ার পর্যায়ে পৌঁছায়নি। নেকড়ে মানবের ফেলে যাওয়া এই বিয়ন্ডার বৈশিষ্ট্যটি এখনও একটি ওষুধের মূল উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেটা ভালোই হল। দুঃখের বিষয় হল জম্বিজেশনের বিয়ন্ডার বৈশিষ্ট্যটি ওই অদ্ভুত দরজাটা গিলে ফেলেছে। জানি না সেটা কোথায় যায় আর সেটা ফিরে পাওয়ার কোনো উপায় আছে কি না। ক্লাইন গাঢ় সবুজ রঙের বিষদাঁতটি নামিয়ে রাখল। নিজের এই ক্ষতির কথা ভেবে তার মনে দুঃখ এবং আফসোস কাজ করছিল। এরপর সে বাদামি রঙের স্বচ্ছ জৈবিক বিষের বোতলটি হাতে নিল। সে একই পদ্ধতি অনুসরণ করে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করল, কিন্তু এবার সে বিস্তারিত তথ্য পাওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিল না। তাই সে ভবিষ্যৎবাণীর বাক্যটি বদলে লিখল এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো। স্বপ্নের জগতে সেই ধূসর কুয়াশার মাঝে ক্লাইন আবার কিছু করুণ দৃশ্য দেখতে পেল। কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ে নিজের শরীরের চামড়া, মাংস, এমনকি হাড় পর্যন্ত আঁচড়ে ছিঁড়ে ফেলছে। আরেকজন তার মাথা ধরে বসে আছে। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে এবং তার শরীরের তেজ কমে আসছে। একজন অনবরত বমি করে যাচ্ছিল। শেষের দিকে সেই লোকটির খিঁচুনি শুরু হল
এবং সে মারা গেল। একজন মানুষ হাসতে হাসতে ফেটে পড়ছিল। সে এত জোরে হাসছিল যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছু মানুষ লড়াই করা থামিয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগল। দৃশ্যটা যখন শেষ হল তখন দেখা গেল সেই স্বচ্ছ বাদামি বোতলটি একটি জলের কাপে রাখা হয়েছে। ভেতরের স্বচ্ছ তরলটি ধীরে ধীরে অ্যাম্বার রঙে বদলে গেল এবং একজন সেটা খেয়ে নিল। জৈবিক বিষের বোতলটি যে ধরেছিল সে প্রথমে দুর্বল হয়ে পড়ল এবং তারপর তার কাশি শুরু হল। সে তার কপালে হাত দিয়ে দেখল তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এবং তার অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। স্বপ্নটা খুব দ্রুত শেষ হয়ে গেল। ক্লাইন লম্বা টেবিলের কিনারায় তার আঙুল দিয়ে টোকা দিতে লাগল। সে খুব কষ্ট করে এই সংকেতগুলোর মানে বোঝার চেষ্টা করছিল। স্টিভের কথা অনুযায়ী আগের সংকেতগুলোর মানে হল জৈবিক বিষের বোতলের ঢাকনা খুলে ফেললে সেটা থেকে বিষ ছড়াতে থাকে। শত্রুরা কোন বিষে আক্রান্ত হবে তা পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করে এবং স্বয়ং ব্যবহারকারীরও এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। ভেতরের বিষটা সত্যিই খুব ভয়ঙ্কর। এই বিষ কতদূর পর্যন্ত কাজ করে তা এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা যাচ্ছে না। এটাকে পানিতে ভিজিয়ে রেখে সেই অ্যাম্বার রঙের তরলটি আগেভাগে খেয়ে নিলে হয়তো বিষক্রিয়া থেকে বাঁচা যাবে, কিন্তু কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? এমনকি যদি জৈবিক বিষের বোতলের মালিক ঢাকনা নাও খোলে তবুও ধীরে ধীরে তাদের শরীর খারাপ হতে থাকবে এবং তারা নানা রোগে আক্রান্ত হবে। উফের সঠিক সময়সীমা কত? ক্লাইন তার কপালে হাত বুলিয়ে ভাবল যখন সে ফ্রি থাকবে তখন ধূসর কুয়াশার ওপরে কিছু পরীক্ষা করে দেখবে। তবে সে জানে না যে এখানে এই জৈবিক বিষের বোতলটি কাজ করবে কি না। যেমন তার বর্তমান স্পিরিট বডি অবস্থায় বিষে আক্রান্ত হওয়ার কোনো ভয়ই তার নেই। এটা আপাতত এখানেই থাকুক। ভবিষ্যতে আমি এটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করব। ক্লাইন এখন তার নজর বুক অফ সিক্রেটসের দিকে ফেরাল, যা ছাগলের চামড়া দিয়ে বাঁধানো ছিল। সে খুব সাধারণভাবে এর প্রথম পাতাটা উল্টাল। এটা ছিল বইয়ের নাম লেখা একটি পাতা, যাতে কিছু সাধারণ নকশা ছিল কিন্তু কোনো লেখা ছিল না। আরেকটা পাতা উল্টাতেই ক্লাইন অবশেষে বুক অফ সিক্রেটসের শুরুর লাইনটা দেখতে পেল। আমরা চাঁদের উপাসনা করি, এভারনাইট গডেসের নয়। চ্যাপ্টার 352 ব্রেকফাস্ট। এভারনাইট গডেসকে বাদ দিয়ে শুধু চাঁদের উপাসনা করার আরও একটি দাবি। ক্লাইন মনে মনে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। এর আগে যখন সে লাইফ স্কুল অফ থট সম্পর্কে জানছিল তখন সে প্রথম এই ধরনের কথা শুনেছিল। সে ভাবতেও পারেনি যে শামান কিং ক্লারম্যান, যিনি তার পুরো জীবন দক্ষিণ মহাদেশে কাটিয়েছেন, তারও একই ধরনের মতাদর্শ ছিল। চতুর্থ যুগের শেষে পেলো এরার সময় বার্সাক সি এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছিল। ফলে উত্তর এবং দক্ষিণ মহাদেশ একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পঞ্চম যুগের শুরুর দিকে লাইফ স্কুল অফ থট গঠিত হয়েছিল। রোজেল গুস্তাভো তার লোকজনকে নিরাপদ সমুদ্র পথ খোঁজার জন্য পাঠানোর আগে লাইফ স্কুল অফ থটের পক্ষে দক্ষিণ মহাদেশে নিজেদের বিস্তার ঘটানো একেবারেই অসম্ভব ছিল। শামান কিং ক্লারম্যান ছিলেন এমন এক ঐতিহাসিক চরিত্র যিনি উত্তর মহাদেশের আক্রমণেরও 1000 বছরের বেশি সময় আগে সক্রিয় ছিলেন। সহজ কথায় বলতে গেলে দুটি ভিন্ন মহাদেশের এই দুটি বিয়ন্ডার গোষ্ঠী একে অপরের সাথে যোগাযোগ করার কোনো উপায় না থাকা সত্ত্বেও প্রায় একই সময়ে এভারনাইট গডেসকে উপেক্ষা করে সরাসরি চাঁদের উপাসনা করতে শুরু করেছিল। এমন কাকতালীয় ব্যাপার ক্লাইনকে ভাবতে বাধ্য করল যে এর পেছনে কারণটা আসলে কি। এমন কি হতে পারে যে কোনো নতুন ঈশ্বরের জন্মের ফলে চাঁদের সাথে সম্পর্কিত ক্ষমতার একাংশ সেই দেবতার অধীনে চলে গিয়েছিল? কিন্তু একজন ঈশ্বর হিসেবে এতটা অখ্যাত আর অজানা হওয়ার কথা নয়। অন্যভাবে বললে, এভারনাইট গডেস যদিও চাঁদের কর্তৃত্ব কেড়ে নিয়েছিলেন, তবুও প্রাইমর্ডিয়াল মুন গডের অনুসারীরা কোনোভাবে টিকে গিয়েছিল। হয়তো তারা চতুর্থ যুগ এমনকি তৃতীয় যুগ থেকেও টিকে আছে। উত্তর আর দক্ষিণ মহাদেশ আলাদা হয়ে যাওয়ার পরেও তারা হয়তো দুটি আলাদা দলে বিভক্ত হয়ে বেড়ে উঠেছিল, যার একটির নেতৃত্বে ছিলেন শামান কিং আর অন্যটি লাইফ স্কুল অফ থট। ক্লাইন মোটামুটি একটা আন্দাজ করল ঠিকই, কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত ক্লু তার কাছে ছিল না। সে আপাতত এই চিন্তা বাদ দিল এবং দ্রুত বুক অফ সিক্রেটসের বাকি অংশগুলো উল্টে পাল্টে দেখতে লাগল। বইটির ভূমিকায় শামান কিং ক্লারম্যান খুব সরাসরি বলেছিলেন যে এই বইটির অনেক আচার অনুষ্ঠান, কাজ, জ্যোতিষশাস্ত্র এবং ডাকার কৌশলগুলো চাঁদের আদিম উপাসনা থেকে এসেছে। সেখানে সেই সত্তার সম্মানসূচক নামগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা ছিল। এক এবং অদ্বিতীয় লাল চাঁদ, জীবন এবং সৌন্দর্যের প্রতীক, সকল আধ্যাত্মিক শক্তির জননী। সত্যি তো এখানে একটি সম্মানসূচক নাম আছে, তবে এতে এভারনাইট গডেস বা ধরিত্রী মাতায়ের মতো জনপ্রিয় কোনো বর্ণনা নেই। যদি সত্যি এমন কোনো গোপন ঈশ্বর থেকে থাকেন, তবে তার অনুসারীরা নিশ্চয়ই তাকে ডাকার জন্য আরও সহজ কোনো নাম তৈরি করে নিয়েছে, যা প্রাইমর্ডিয়াল মুনের উপাসনার চেয়েও বেশি প্রশংসাসূচক। রহস্যবিদ্যা সম্পর্কে নিজের জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ক্লাইন বুঝতে পারল এখানে কোথাও একটা গরমিল আছে। তাছাড়া লেডি অফ ক্রিমসনের নাম ব্যবহার করে কোনো আচার পালন করলে তা সরাসরি এভারনাইট গডেসের দিকে নির্দেশিত হবে।
কিন্তু এমন একটি সম্মানসূচক নাম ব্যবহার করা যা শুনতে প্রায় একই রকম কিন্তু অনেক বেশি বিস্তারিত, তা গডেসকে এড়িয়ে সরাসরি তাদের শক্তির উৎস প্রাইমর্ডিয়াল মুনের দিকে চলে যায়। সেটি আসলে কোনো রহস্যময় সত্তা, ক্লাইন তা ভেবে অবাক আর আতঙ্কিত বোধ করল। সময়ের অভাবে সে বিস্তারিত খুঁটিনাটিগুলো শুধু চোখ বুলিয়ে গেল। সে দেখল যে শামান কিং ক্লারম্যান নিজেই যেমনটা বলেছিলেন, বইটির অনেক কর্মকাণ্ড এবং আচার সরাসরি চাঁদের দিকেই নিবদ্ধ ছিল। ক্লাইনের জন্য এটি খুব একটা উদ্বেগের বিষয় ছিল না। সে এগুলো হুবহু নকল করার কোনো পরিকল্পনা করেনি, কারণ সে প্রাইমর্ডিয়াল মুনকে খেপিয়ে তুলতে চায়নি, যার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে যা শিখতে চেয়েছিল তা হল এই ধরনের কর্মকাণ্ড এবং আচার অনুষ্ঠানের সামগ্রিক কাঠামো, নকশা আর খুঁটিনাটি বিষয়গুলো। যদি সে এই মূল নিয়মগুলো আয়ত্ত করতে পারে, তবেই সে কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের জন্য নিজস্ব গোপন কর্মকাণ্ড, আচার, জ্যোতিষশাস্ত্র এবং ডাকার কৌশল তৈরি করতে পারবে। হয়তো সুদূর ভবিষ্যতে আমার নিজস্ব কোনো রহস্যবিদ্যা ব্যবস্থা থাকবে। ক্লাইন তার কবজি থেকে স্পিরিট পেন্ডুলামটি খুলে নিল এবং সবশেষে নিশ্চিত হল যে বুক অফ সিক্রেটস বইটি আসল। নিশ্চিত উত্তর পাওয়ার পর সে ওয়্যারউলফের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক ব্যবহার করে কোনো ফর্মুলা বের করার জন্য তাড়াহুড়ো করল না, কারণ সে জানত যে সে এটা বিক্রি করতে পারবে না। আর ঠিক একই কারণে সে বায়োলজিক্যাল পয়জন বোতল নিয়ে গবেষণা করাও কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। সে দ্রুত বাস্তব জগতে ফিরে আসল এবং জানালার পর্দা সরিয়ে দিল। সে দেখল বাইরের সূর্যটা পৃথিবীকে আলোকিত করার মতো অবস্থায় নেই। কুয়াশা আর মেঘের আড়ালে ঢাকা পড়ে তা বেশ ফ্যাকাসে দেখাচ্ছিল। হাঁচু! হঠাৎ ক্লাইন তার নাক আর মুখ চেপে ধরল এবং একটা হাঁচি দিল। ঠিক তখনই সে বুঝতে পারল যে তার মাথা ব্যথা করছে এবং শরীরটা জ্বরের মতো গরম হয়ে আছে। তার মাথা ঝিমঝিম করছিল এবং মনে হচ্ছিল তার বেশ ভালোই ঠান্ডা লেগেছে। 7 নম্বর সিকোয়েন্সের বিয়ন্ডার হওয়া সত্ত্বেও আমি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লাম। ক্লাইন এক টুকরো কাগজ বের করে নাক মুছল। সে সাবধানে পেছনের কথাগুলো মনে করার চেষ্টা করল এবং দ্রুতই কারণটা বুঝতে পারল। বায়োলজিক্যাল পয়জন বোতল এর নেতিবাচক প্রভাব এর মালিককে ধীরে ধীরে দুর্বল করে দেয় এবং তার ফলে অসুস্থতা দেখা দেয়। যদি এটি আরও দীর্ঘ সময় ধরে সাথে রাখা হয় তবে মৃত্যুও হতে পারে। আর এই প্রভাব স্পিরিচুয়ালিটি সিল ব্যবহার করেও দূর করা যায় না। গত রাতে যুদ্ধের পর ক্লাইনের স্পিরিচুয়ালিটি প্রায় শূন্য হয়ে গিয়েছিল। শরীরে বিষের প্রভাব থাকার কারণে যখন তার শরীর এমনিতেই দুর্বল ছিল, তখনও সে বায়োলজিক্যাল পয়জন বোতলটি সাথে নিয়েই লিভার ক্যাথেড্রালে আধা ঘণ্টা লুকিয়েছিল। তার সাথে মিন্স্ক স্ট্রিটে ফিরে আসার সময়টুকু যোগ করলে তার অসুস্থ হওয়াটা আসলে খুব একটা আশ্চর্যজনক কিছু নয়। ভাগ্য ভালো যে এটা খুব বেশি গুরুতর নয়, কোনো কাজে সমস্যা হবে না। ক্লাইন আবারও হাঁচি দিল এবং গরম পানিতে গোসল করার প্রস্তুতি নিল। মুখ ধুয়ে আর কুলকুচি করে সে নিজের জন্য বিশেষ করে একটা ডিম ভাজল। ভাজা ডিমের ঘ্রাণটা সত্যিই খুব লোভনীয় ছিল। একজন শামান কিংয়ের বুক অফ সিক্রেটস বায়োলজিক্যাল পয়জন বোতলের মতো একটি রহস্যময় বস্তু, যা সান ব্রোচের চেয়ে কোনো অংশে কম নয়, আর তার সাথে 7 নম্বর সিকোয়েন্সের ওয়্যারউলফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক। এবার আমার ভালোই লাভ হয়েছে। শুধু আফসোস যে জম্বি বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকটা পেলাম না। ক্লাইন ডাইনিং টেবিলের পাশে বসল। খাওয়ার ফাঁকে ফাঁকে সে তার প্রাপ্ত সম্পদের হিসেব করছিল। তার বুকটা একটু ফেটে যাচ্ছিল যখন সে ভাবল যে সে মোট 11টি বিয়ন্ডার বুলেট ব্যবহার করেছে, যার প্রতিটির দাম প্রায় 10 পাউন্ড। তার মানে আমি 100 পাউন্ডের বেশি পুড়িয়ে ফেলেছি। ক্ষতি করার জন্য এটা অনেকটা টাকা ছুঁড়ে মারার মতো ব্যাপার। এতে অবাক হওয়ার কিছু নেই যে নিম্ন আর মধ্য সিকোয়েন্সের বিয়ন্ডাররা টাকার জন্য এত মরিয়া হয়ে থাকে কেন। ক্লাইন তার সকালের নাস্তার দিকে তাকাল। পুরো খাবারের দাম মাত্র কয়েক পেন্স হবে। নাস্তা শেষ করে ক্লাইন অলসভাবে খবরের কাগজ পড়তে লাগল। মাঝে মাঝে হাঁচি দিয়ে সে টিস্যু পেপার দিয়ে তার নাক আর মুখ মুছছিল। সকাল 8টার চার্চের ঘণ্টার শব্দ থামার সাথে সাথেই তার দরজার বেল বেজে উঠল। ডেইলি অবজারভারের রিপোর্টার মাইক জোসেফকে দেখে ক্লাইন মোটেও অবাক হল না। সুন্দর নীল চোখ, পাতলা গোঁফ আর কিছুটা খসখসে চামড়ার সেই রিপোর্টার তার হ্যাট খুলে ক্লাইনকে অভিবাদন জানাল। তারপর সে সরাসরি কাজের কথায় চলে আসল। ডিটেকটিভ মরিয়ার্টি, আপনার হাতে কি এই কাজটা করার মতো সময় আছে? শরীরে ঠান্ডা থাকলেও এই সময় কারো মনে সন্দেহ তৈরি না করার জন্য তাকে সাধারণ মানুষের মতোই কাজ চালিয়ে যেতে হতো। ক্লাইন সবেমাত্র একটা কাজ শেষ করেছে, তাই সে হেসে বলল, আমার শরীরটা একটু খারাপ, তবে তা আমার লড়াই করার বা গুলি করার দক্ষতায় কোনো প্রভাব ফেলবে না। মাইক হঠাৎ হেসে বলল, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। চলুন তবে এখনই বেরিয়ে পড়ি। আচ্ছা ডিটেকটিভ মরিয়ার্টি, আপনি কি নাস্তা করেছেন? আমি আপনাকে খাওয়াবো। আপনার নিয়োগকর্তা হিসেবে আজকের খাবারের দায়িত্ব আমারই হওয়া উচিত। আমাকে নাস্তার দাওয়াত দিচ্ছে? ক্লাইন কিছুটা চমকে গেল। আমার নাস্তা করা হয়ে গেছে, তবে আমার পরামর্শ হল আপনি ইস্ট 12তে গিয়ে নাস্তা করুন। তাহলে আপনি সেখানে অনেক কিছু দেখতে পারবেন।
ওখানে গেলে আমি শুধু 1 কাপ কফি খেয়ে নেব। কোনো সমস্যা নেই। মাইক বাইরের দিকে ইশারা করল। আমার ভাড়া করা ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। ক্লাইন তাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, স্যার, আপনি বরং একটু সাধারণ বা খারাপ ধরনের পোশাক পরে নিন, নইলে আমাকে অনেক বেশি খাটতে হবে। মাইক তার টুইট কোটের দিকে তাকিয়ে বুঝতে পেরে বলল, এটা কি খুব বেশি চোখে পড়ার মতো? ইস্ট 12তে অবশ্যই। ক্লাইন তার ঘরের ভেতর ইশারা করে বলল, আমার কাছে বিশেষ কিছু পোশাক রাখা আছে। আমাদের শরীরের মাপ প্রায় একই হবে। মাইক অবাক হয়ে বলে উঠল, আপনি সত্যিই একজন পেশাদার মানুষ। পেশাদার অপরাধী। ক্লাইন মনে মনে রসিকতা করল। সাধারণ শ্রমিকের পোশাক পরে তারা দুজন গাড়িতে উঠে বসল এবং ইস্ট 12-এর সীমানার দিকে রওনা দিল। হাচু! ক্লাইন আরেক টুকরো টিস্যু বের করে তার মুখ আর নাক মুছল এবং সর্দি ঝাড়ল। কাছে পিঠে কোনো ডাস্টবিন না থাকায় সে টিস্যুটা ভালো করে ভাঁজ করে তার পকেটে ঢুকিয়ে রাখল। এই কফি শপের খাবার বেশ ভালো। অবশ্যই এটা ইস্ট 12-এর বাসিন্দাদের তুলনায় বলছি। ক্লাইন রাস্তার কোণে থাকা কিছুটা তেল চিটচিটে একটি কফি শপের দিকে ইশারা করল। সে মাঝে মাঝে এখানে নাস্তা করতে আসত যখন সে তার পাশের এক কামরার ফ্ল্যাটে রাত কাটাত। দেখে মনে হচ্ছে এটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট। মাইক মনে করল না যে এটা কোনো কফি শপ। ততক্ষণে সকাল 9টা বেজে গিয়েছিল এবং কফি শপে গ্রাহকের সংখ্যা খুব কম ছিল। ইস্ট 12-এর বাসিন্দারা সাধারণত সকাল 7টার মধ্যে তাদের নাস্তা শেষ করে কাজে বেরিয়ে পড়ে অথবা কাজের সন্ধানে বের হয়। মাইকের সাথে তার পছন্দমতো আলু দিয়ে গরুর মাংসের ঝোল, রুটি আর কফি অর্ডার করে ক্লাইন জানালার পাশের একটি সিট খুঁজছিল। ঠিক তখনই সে এক পরিচিত মানুষকে দেখতে পেল। সেই বৃদ্ধ ভদ্রলোক ভবঘুরে, যাকে সে সাংবাদিক সেজে সাহায্য করেছিল। এই লোকটাই তো আমাকে প্রথমবার এখানে নিয়ে এসেছিল। কিন্তু সে এখন কেন নাস্তা করছে? ক্লাইন মনে মনে ভাবল এবং মাইকের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য একজন সাক্ষাৎকার দেওয়ার মানুষ পাওয়া গেছে। কথাটা বলেই সে তার কফির কাপটা নিয়ে সেই ভবঘুরে বৃদ্ধের দিকে এগিয়ে গেল। সেই বৃদ্ধ ভদ্রলোক আগের মতোই সেই মোটা জ্যাকেটটা পরেছিলেন। তার পাকা চুলগুলো তেল চিটচিটে হয়েছিল আর দাড়িগুলো বেশ বড় হয়ে গিয়েছিল। তবে তাকে আর আগের মতো ক্লান্ত দেখাচ্ছিল না এবং তার মুখটাও আগের মতো ভয়াবহ ফ্যাকাসে ছিল না। শুভ সকাল, আমাদের আবার দেখা হয়ে গেল। ক্লাইন তার সামনে গিয়ে বসল এবং তাকে অভিবাদন জানাল। সে লক্ষ্য করল বৃদ্ধের নাস্তা ছিল কালো রুটি আর 1 পেন্স দামের 1 কাপ সস্তা চা। বৃদ্ধ ভদ্রলোক মাথা তুলে ভালো করে তাকিয়ে বেশ অবাক হয়ে আনন্দিত গলায় বললেন, মিস্টার রিপোর্টার, আপনি? ক্লাইন শুকনো হাসি হাসল এবং মাইকের দিকে ইশারা করে বলল, উনি আমার সহকর্মী। আমার আগের ইন্টারভিউ নিয়ে উনি আরও গভীর তদন্ত করতে চান। অভিজ্ঞ আর ধুরন্ধর রিপোর্টার হওয়ার কারণে মাইক এই কথা শুনে বাড়তি আর কিছু বলল না। সে শুধু হেসে মাথা নাড়ল এবং বৃদ্ধ ভদ্রলোককে অভিবাদন জানাল। ডিটেকটিভ মরিয়ার্টি কেন নিজেকে রিপোর্টার পরিচয় দিচ্ছেন তা নিয়ে তার নতুন করে জানার কিছু ছিল না, কারণ সে নিজেই তাকে তার নকল রিপোর্টার আইডি কার্ডটা ধার দিয়েছিল। তাহলে আপনি সত্যিই একজন রিপোর্টার? বৃদ্ধ ভদ্রলোক অবাক হয়ে বলে উঠলেন। তবে সেটা আপনাকে একজন দয়ালু মানুষ হওয়া থেকে আটকাতে পারেনি। ক্লাইন হেসে জিজ্ঞেস করল, দিনকাল কেমন কাটছে আপনার? বৃদ্ধ ভদ্রলোক এক চুমুক চা খেয়ে বললেন, আপনার সাহায্যের কারণে আমি অবশেষে এক রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম আর পেট ভরে খেতে পেরেছিলাম, তাই আমি আর অতটা দুর্বল নই। আমার আসল পরিকল্পনা ছিল আমার আগের জুতো তৈরির কাজে ফিরে যাওয়া, কিন্তু ওরা আমাকে নিল না। বলল আমার হাত কাঁপে। তিনি মাথা নিচু করে একটু হাসলেন এবং সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। পরে আমি ডকে গিয়ে কিছু কাজ খুঁজে পেলাম। কাজটা খুব পরিশ্রমের, কিন্তু অন্তত আমি টাকা কামাতে পারছি। আমি ইতিমধ্যে একজনের বাড়িতে রাতে ঘুমানোর জন্য একটা জায়গা ভাড়া নিয়েছি, যার ভাড়া সপ্তাহে মাত্র 6.5 পেন্স। অবশ্যই আমি ওখানে শুধু রাতেই ঘুমাতে পারি। ডকের কাজগুলো এমনই হয়। আমি আজকে খুব ভোরে গিয়েছিলাম কিন্তু কিছুই খাইনি। আমি হাত তুলে নিজের নাম আর সুপারভাইজারের নাম ধরে চিৎকার করেছিলাম, কিন্তু আমাকে বেছে নেওয়া হয়নি, তাই আমাকে এখানে ফিরে আসতে হয়েছে। ভাগ্য ভালো যে বিকেলে আরেকটা সুযোগ আছে। সকালে যারা কাজ পেয়েছে তারা হয়তো রাত পর্যন্ত ব্যস্ত থাকবে আর আমাদের সাথে ওই কাজের জন্য লড়াই করতে আসবে না। ক্লাইন শান্ত হয়ে তার কথাগুলো শুনছিল আর মাঝে মাঝে বাজে কফিতে চুমুক দিচ্ছিল। অন্যদিকে মাইক তার কলম আর কাগজ বের করে দ্রুত সব নোট করে নিচ্ছিল। চ্যাপ্টার 353, টুডে ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইয়েস্টারডে। অবশেষে সেই বৃদ্ধ লোকটা, যার কানের ধারের চুলগুলো সব পেকে ধূসর হয়ে গিয়েছিল, এক চুমুক চা খেয়ে হাসি মুখে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, সত্যি বলতে কি, আমার আগের অবস্থার চেয়ে এখনকার পরিস্থিতি অনেক ভালো। এখানে থাকা অনেক মানুষের চেয়েই আমি এখন অনেক সুখে আছি। যেমন ধরুন, কথাটা বলে সে জানালার বাইরে এক কোণে জবুথবু হয়ে বসে থাকা একদল ভবঘুরের দিকে ইশারা করল। ক্লাইন, মোরেত্তি আর মাইক জোসেফ সেদিকে তাকিয়ে দেখল
একটা নোংরা জায়গায় বাতাসের ঝাপটা থেকে বাঁচতে একদল ভবঘুরে কুঁকড়ে শুয়ে আছে। সেই দলে সব বয়সের নারী এবং পুরুষ ছিল। দেরি করে আসা এই শরতের হাড়কাঁপানো ঠান্ডায় তারা যে আর কোনোদিন জেগে উঠবে না, এমন সম্ভাবনাও বেশ প্রবল। ঠিক তখনই ক্লাইন মোরেত্তির নজরে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ষাটের কোঠায় বয়স এমন এক বৃদ্ধা মহিলা। তার পোশাকটা পুরনো আর ছেঁড়াফাড়া হলেও সে ছিল তুলনামূলকভাবে পরিপাটি, আর তার চুলগুলোও বেশ সুন্দর করে ছাঁটা ছিল। সাদা চুলের সেই বৃদ্ধার চোখে মুখে একজন ভবঘুরের চিরচেনা ক্লান্তির ছাপ থাকলেও সে অন্য সবার সাথে ওই ভিড়ের ভেতর গা ঘেঁষাঘেঁষি করে বসার চেষ্টা করছিল না। পরিবর্তে সে রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হাঁটছিল আর মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে এই কফি শপটার দিকে তাকিয়ে দেখছিল। এর আগে ফেলে দেওয়া কালো রুটিটা যে ভবঘুরে লোকটা খেয়েছিল, সেও ওই বৃদ্ধাকে খেয়াল করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলল, সেও এক বড় হতভাগ্য মানুষ। শুনেছি অতীতে তার জীবনটা বেশ ভালোই ছিল। তার স্বামী একজন শস্য ব্যবসায়ী ছিল আর তাদের একটা বেশ চটপটে ছেলেও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে দেউলিয়া হয়ে যায় এবং তার কিছুদিন পরেই তার স্বামী আর সন্তান মারা যায়। সে আমাদের মতো নয়, আসলে এক নজরে তাকালেই আপনি সেটা বুঝতে পারবেন। সে হয়তো আর বেশি দিন টিকতে পারবে না, যদি না প্রতিবার সে কোনোভাবে ওয়ার্ক হাউসে জায়গা করে নিতে পারে। কথাগুলো শোনার সময় মাইক জোসেফের শান্ত চেহারাটা ধীরে ধীরে গম্ভীর হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই। আপনি কি দয়া করে তাকে আমার হয়ে ভেতরে ডেকে আনবেন? সে এখানে যা খুশি খেতে আর পান করতে পারে। লোকটা এই অনুরোধে খুব একটা অবাক হল না। সে কেবল একবার ক্লাইন মোরেত্তি আর মাইক জোসেফের দিকে আলাদা আলাদাভাবে তাকাল, যেন সে বলতে চাইছে যে তোমাদের দুজনকেই আসলে সহকর্মী বলে মনে হচ্ছে। সে চা শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমার নিশ্চিত মনে হয় সে এতে খুব খুশি হবে। তারপর সে সেই তেল চিটচিটে কফি শপ থেকে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে সেই বৃদ্ধা মহিলা, যার পোশাক পুরনো হলেও পরিষ্কার ছিল, লোকটার পিছু পিছু ভেতরে ঢুকল। কফি শপের ভেতরের উষ্ণতায় তার ফ্যাকাশে মুখটা একটু উজ্জ্বল হয়ে উঠল। সে কাঁপছিল, যেন সে তার শরীরের ভেতর থেকে জমাট বাঁধা ঠান্ডাগুলোকে এক এক করে বের করে দিয়ে কফি শপের ভেতরের গরম বাতাসটুকু শুষে নিতে চাইছে। চেয়ারে বসার পরেও তার শরীর গরম হতে পাক্কা 1 মিনিট সময় লাগল। মাইক জোসেফের হয়ে ক্লাইন মোরেত্তি কথা বলল। সে বলল, আপনি যা খুশি অর্ডার করতে পারেন। এই ইন্টারভিউটা দেওয়ার জন্য এটাই আপনার পারিশ্রমিক। মাইক জোসেফ মাথা নাড়ার পর বৃদ্ধা খুব বিনয়ের সাথে টোস্ট, সাধারণ মানের ক্রিম আর কফি অর্ডার করল। তারপর সে হেসে বলল, আমি শুনেছি অনেকক্ষণ না খেয়ে থাকলে বেশি তেলযুক্ত খাবার খাওয়া ঠিক নয়। খুবই মার্জিত ব্যবহার আর আত্মসংযম কোনোভাবেই একে ভবঘুরে বলে মনে হয় না। ক্লাইন মোরেত্তি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। খাবার আসার আগে মাইক জোসেফ ক্যাজুয়ালি জিজ্ঞেস করল, আপনি কিভাবে একজন ভবঘুরে হয়ে গেলেন? সে সম্পর্কে কি কিছু বলবেন? বৃদ্ধার চোখে এক মুহূর্তের জন্য স্মৃতির ছায়া ভেসে উঠল আর সে একটা তিক্ত হাসি হাসল। সে বলল, আমার স্বামী একজন শস্য ব্যবসায়ী ছিল। সে মূলত দেশের চাষিদের কাছ থেকে সব ধরনের শস্য কিনত, কিন্তু যবে থেকে গ্রেন অ্যাক্ট বাতিল করা হল তবে থেকেই আমরা খুব দ্রুত দেউলিয়া হয়ে গেলাম। তার বয়সও খুব একটা কম ছিল না। সেই ধাক্কা সহ্য করতে না পেরে তার শরীর দ্রুত ভেঙে পড়ল। তার কিছুদিন পরেই সে মারা গেল। আমার ছেলেটা ছিল ভীষণ মেধাবী। সে তার বাবার কাছে ব্যবসার খুঁটিনাটি শিখছিল। সে এই আঘাত সহ্য করতে পারল না। এক অন্ধকার রাতে সে টাসক রিভারে ঝাঁপ দিয়ে বসল। তার প্রথম আত্মহত্যার চেষ্টা সফল হয়নি। তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার পুলিশ আর বিচারকেরা খুব বিরক্ত হয়ে পড়েছিল। তাদের মনে হচ্ছিল সে কেবল তাদের সময়ের অপচয় করছে। সে সময় তাদের আচরণে মনে হচ্ছিল যে তারা বলতে চায়, যদি তুমি আত্মহত্যা করতেই চাও তবে দয়া করে সেটা নিঃশব্দে আর সফলভাবে করো, যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, সম্ভবত তারা এটাই বলতে চেয়েছিল, কিন্তু সরাসরি বলতে পারছিল না। আমার ছেলেকে কারাগারে পাঠানো হল। তার কিছুদিন পরেই সে দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা করল, আর এবার সে সফল হল। বৃদ্ধা খুব শান্তভাবে কথাগুলো বলল, যেন এগুলো তার নিজের জীবনের কোনো ঘটনা নয়। কিন্তু কোনো এক কারণে ক্লাইন মোরেত্তি এক গভীর বিষণ্ণতা অনুভব করল। তার হঠাৎ করে আগের জীবনে শোনা একটা প্রবাদের কথা মনে পড়ে গেল, যার অর্থ ছিল যে মৃত হৃদয়ের চেয়ে শোকাবহ আর কিছুই হতে পারে না। এই পৃথিবীতে আত্মহত্যা করাটা শুধু চার্চের মাধ্যমেই নিষিদ্ধ ছিল না, এটা একটা দণ্ডনীয় অপরাধও ছিল। এর কারণ ক্লাইন মোরেত্তি খুব ভালো করেই জানত। প্রথমত, অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, আর সময়মতো উদ্ধার না করা গেলে তাদের জল পিশাচ পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, যারা আত্মহত্যা করে তারা সাধারণত খুব অস্বাভাবিক আবেগীয় পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তাই এই অবস্থায় প্রাণ বিসর্জন দেওয়াটা আসলে একটা বলিদানের মতো হয়ে যায়, যা কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর সত্তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ফলস্বরূপ তাদের মৃতদেহ বা তাদের ব্যবহৃত কিছু জিনিসের মধ্যে অদ্ভুত অভিশাপ থেকে যেতে পারে, যা অন্যদের ক্ষতি করে। টিঙ্গেন সিটির চাইনিজ গেটের পেছনে সেই মিসফরচুন ক্লথ পাপেটটাও সম্ভবত এভাবেই তৈরি হয়েছিল।
তাই 7টি অর্থোডক্স চার্চ তাদের অনুসারীদের আত্মহনন থেকে বিরত থাকতে বলে, আর রাজপরিবারও এ সংক্রান্ত আইন তৈরি করেছে। অবশ্য ক্লাইন মোরেত্তির কাছে এটা হাস্যকর মনে হল। যে মানুষ নিজের জীবন দিয়ে দিতে চাইছে, সে আবার আইনের ভয় পাবে কিভাবে? মাইক জোসেফ যখন নোট নিচ্ছিল, সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কফি শপের মালিক খাবার নিয়ে হাজির হল। মাইক টোস্টের দিকে ইশারা করে বলল, আগে পেটটা ভরে নিন, আমরা পরে কথা বলব। বৃদ্ধা বলল, ঠিক আছে। সে খুব ছোট ছোট কামড়ে খাবারটা খেল। তাকে দেখে বেশ রুচিশীল বলেই মনে হচ্ছিল। সে খুব বেশি খাবার অর্ডার করেনি, তাই অল্প সময়েই খাওয়া শেষ হয়ে গেল। কফির শেষ চুমুকটা অনিচ্ছা সত্ত্বেও শেষ করে সে তার কপালে হাত দিয়ে একটু ঘষল। সে মিনতি করে বলল, আমি কি এখানে একটু ঘুমিয়ে নিতে পারি? বাইরে বড় বেশি ঠান্ডা। মাইক জোসেফ বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। বৃদ্ধা তাকে বারবার ধন্যবাদ জানাল এবং তারপর চেয়ারে বসে নিজেকে গুটিয়ে গোল হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মাইক তার পাশের লোকটার দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই জায়গাটা খুব ভালো করে চেনেন। আমি আপনাকে আমাদের গাইড হিসেবে নিয়োগ করতে চাই। সারাদিনের জন্য 3 শলি দিলে কেমন হয়? ওহ, দুঃখিত, আমি আপনার নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। লোকটা সাথে সাথে মাথা নেড়ে বলল, না না, এটা অনেক বেশি হয়ে যায়। আমি ডক এলাকায় কাজ করে দিনে বড়জোর 1 শলি আয় করি। আপনি আমাকে ওল্ড কোহলার বলে ডাকতে পারেন। মাইক জোসেফ দৃঢ়ভাবে বলল, তাহলে দিন প্রতি 2 শলি। আপনি এটার যোগ্য। অদ্ভুত এই দর কষাকষি দেখার পর ক্লাইন মোরেত্তি একটা টিস্যুতে ফুঁ দিল এবং আর 1 কাপ কফি খাওয়ার কথা ভাবছিল। কিন্তু হঠাৎ করেই তার মনে হল কোথাও কিছু একটা ভুল হচ্ছে। সে চেয়ারে গুটিসুটি মেরে শুয়ে থাকা বৃদ্ধার দিকে ফিরে তাকাল। কফি খাওয়ার পর তার ফ্যাকাশে মুখে যে রক্তের আভা ফিরে এসেছিল, তা আবার ফ্যাকাশে হয়ে গেছে। তার শরীরের আভা আর মনের রঙের কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। ক্লাইন মোরেত্তি উঠে দাঁড়াল এবং অবচেতনভাবেই বৃদ্ধা নিঃশ্বাস নিচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য হাত বাড়াল। মাইক জোসেফ আর ওল্ড কোহলার যখন অবাক হয়ে তার দিকে তাকাল, ক্লাইন খুব ভারী গলায় বলল, সে মারা গেছে। মাইক জোসেফ মুখ হা করল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হল না। ওল্ড কোহলার তার বুকে 3 বার থাবা মেরে একটা তিতকুটে হাসি হাসল। সে বলল, আমি জানতাম সে বেশি দিন টিকতে পারবে না। ইস্ট বড় এলাকায় এমন ঘটনা প্রতিদিনই ঘটে। অন্তত সে পেট ভরে খেয়ে একটা গরম জায়গায় মরতে পারল। আমি আশা করি, হে, আমার ভবিষ্যৎটাও যেন ঠিক এমনই হয়। ক্লাইন মোরেত্তি এক মুহূর্ত চুপ থেকে বলল, ওল্ড কোহলার, যাও গিয়ে পুলিশ নিয়ে এসো। ওল্ড কোহলার আবারও তার বুকে 3 বার থাবা মেরে কফি শপ থেকে দৌড়ে বেরিয়ে গেল। দোকানের মালিক একবার এদিকে তাকাল, কিন্তু কাছে এল না। দেখে মনে হল এটা এমন কিছু নয় যা নিয়ে তাকে মাথা ঘামাতে হবে। কিছুক্ষণ পরে সাদাকালো চেক পোশাক পরা একজন ইস্ট বড় পুলিশ কফি শপে ঢুকল, যার হাতে লাঠি আর কোমরে রিভলভার ছিল। সে মৃত বৃদ্ধার দিকে একবার তাকাল, মাইক আর ক্লাইনকে কয়েকটা প্রশ্ন করল, তারপর হাত নেড়ে বলল, ব্যাস এইটুকুই। আমি লোক পাঠিয়ে লাশ নিয়ে যাওয়ার পর আপনারা 3 জন এখান থেকে চলে যেতে পারেন। মাইক জোসেফ অবাক হয়ে বলে উঠল, শুধু এইটুকু? সে যে ইস্ট বড় সম্পর্কে খুব একটা জানে না তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পুলিশটা অবজ্ঞার হাসি হাসল। সে বলল, ইস্ট বড়তে এমন ঘটনা প্রতিদিন ভুরি ভুরি ঘটে। সে চোখ পাকিয়ে ক্লাইন আর মাইকের দিকে তাকাল। সে বলল, তোমাদের দেখে তো এখানকার মানুষ বলে মনে হচ্ছে না। তোমরা কারা? তোমাদের পরিচয় কি? মাইক তার সাংবাদিকতার পরিচয়পত্র দেখাল, আর ক্লাইন বলল যে সে একজন প্রাইভেট ডিটেকটিভ এবং মাইকের নিরাপত্তার দায়িত্বে আছে। পুলিশের মুখটা গম্ভীর হয়ে গেল এবং সে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, আমার সন্দেহ হচ্ছে তুমি অবৈধভাবে বন্দুক বহন করছ। আমি তোমার তল্লাশি নিতে চাই। দয়া করে আমাকে সহযোগিতা করো, নইলে একে গ্রেপ্তার প্রতিরোধের মামলা হিসেবে ধরা হবে। মাইক জোসেফ হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ সে জানত যে প্রাইভেট ডিটেকটিভদের কাছে সাধারণত লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র থাকে। ক্লাইন মোরেত্তি কোনোরকম আবেগ ছাড়াই হাত দুটো দুপাশে ছড়িয়ে দিল। সে বলল, ঠিক আছে। সে পুলিশকে তার শরীরে তল্লাশি চালাতে দিল, কিন্তু পুলিশ তার কাছে কিছুই খুঁজে পেল না। বৃদ্ধার লাশ নিয়ে যাওয়ার পর সেই হতাশ পুলিশটা সেখান থেকে চলে গেল। মাইক জোসেফ নিজের মুষ্টিবদ্ধ হাত দিয়ে টেবিলে একটা ঘুষি মারল। সে রাগত স্বরে বলল, একজন জ্যান্ত মানুষ এখানে মারা গেল, আর সে শুধু বন্দুক আছে কিনা তাই নিয়ে পড়ে আছে। কথা বলে মাইক ক্লাইনের দিকে ধাঁধায় পড়ে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সাথে কোনো বন্দুক আনোনি? ক্লাইন মোরেত্তি মাথা নেড়ে টেবিলের তলা থেকে তার হোলস্টার আর রিভলভারটা বের করে আনল। সে শান্তভাবে বলল, একজন ডিটেকটিভ হিসেবে এই ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে। একজন ম্যাজিশিয়ান হিসাবে সে চাইলেই চোখের সামনে রিভলভার রেখেও কাউকে সেটা টের পেতে না দিয়ে আড়াল করতে পারে। তাছাড়া সে কোনো সাধারণ বুলেট কেনেনি,
আর তার অতিপ্রাকৃত বুলেটগুলো আপাতত গ্রে ফগের ওপরে রয়ে গেছে। তার রিভলভারটা এখন খালি, কিন্তু তাতে তার গুলি করতে কোনো সমস্যা নেই। তাকে শুধু ট্রিগার চাপার সময় মুখ দিয়ে ব্যাং শব্দ করতে হবে। দৃশ্যটা দেখে ওল্ড কোহলার নিচু স্বরে বলল, তাহলে আপনি একজন ডিটেকটিভ। ক্লাইন মাইক জোসেফের দিকে ইশারা করে ক্যাজুয়ালি বুঝিয়ে বলল, গতবারও এই ভদ্রলোক আমাকে একটা কাজে নিয়োগ করেছিলেন। মাইক কোনো প্রতিবাদ ছাড়াই সেখানে বসে রইল। এক মুহূর্ত চুপ থেকে সে বলল, যদিও আমি গ্যাংদের নিয়ে তদন্ত করেছি আর বেশ কিছু যৌনকর্মীর মানবেতর জীবন দেখেছি, কিন্তু আমি ইস্ট বড়োরও পরিস্থিতি সম্পর্কে খুব একটা জানি না। দয়া করে আমাকে এই জায়গাটা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দিন, যাতে আমি বুঝতে পারি আমার এই তদন্ত পরিকল্পনায় কোনো ভুল আছে কিনা। কথাটা বলে সে তার পকেটে থাকা কয়েকটা কাগজের ভাঁজ খুলে কফিশপের টেবিলের উপর ছড়িয়ে রাখল। ক্লাইন সেদিকে একবার তাকাল। সে বলল, আপনি ইস্ট বড়োরও বিভিন্ন বয়সের মানুষের ইন্টারভিউ নিতে চাইছেন? এটা বড় বেশি ঝামেলার হবে। আমার মনে হয় আমরা এটাকে এলাকাভিত্তিক ভাগ করতে পারি। কিছু ভালো অ্যাপার্টমেন্টে দেখা যায় একটা ঘরেই ৫-৬ জন মানুষ গাদাগাদি করে থাকছে। অন্যরা রাস্তার মোড়ে যেখানে একটু বাতাস কম লাগে সেখানে থাকে, কেউ পার্কের বেঞ্চে, কেউ বারে, আবার কেউ ওয়ার্কহাউসে থাকে। এছাড়া তাদের কাজের সময় আর বিশ্রামের সময় দিয়েও আলাদা করা যেতে পারে। মাইক মন দিয়ে কথাগুলো শুনল এবং মাথা নাড়ল। সে বলল, আইডিয়াটা মন্দ নয়। ওল্ড কোহলার, তোমার কি মনে হয়? ওল্ড কোহলার তার নাকে একটা চিমটি কেটে বলল, আমি তো আর পড়তে জানি না, তবে মিস্টার ডিটেকটিভ যা বলছেন তা ঠিকই মনে হচ্ছে। মাইক কিছুক্ষণ ভেবে তার পরিকল্পনায় পরিবর্তন এনে বলল, তাহলে চলুন কাছের কোনো একটা অ্যাপার্টমেন্টে যাওয়া যাক এবং সেখান থেকে কিছু মানুষকে বেছে নেওয়া যাক। চ্যাপ্টার ৩৫৪, পূর্ব বড়োর এক অভিযানের গল্প। ব্যাকল্যান্ডের পূর্ব বড় এলাকার একটা রাস্তার মোড়। মাইক জোসেফ রাস্তার ধারে কতগুলো করুণ চেহারার বাচ্চা দেখতে পেল, যাদের গায়ে ছিল ছেঁড়াফাটা নোংরা জামাকাপড়। সে রুমাল দিয়ে নিজের মুখ মুছে পকেট থেকে কয়েকটা পেনি বের করে তাদের দেওয়ার কথা ভাবল, কিন্তু ওল্ড কোহলার হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। ওরা চোর। ওল্ড কোহলার গম্ভীর গলায় বলল, চোর? ওদের বাবা মা কোথায়? নাকি ওরা কোনো বড় গ্যাংয়ের অধীনে কাজ করে? মাইক অবাক হয়ে জানতে চাইল। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে মাইকের আগে কখনো পূর্ব বড়োতে আসেনি, তবে সে শুনেছে যে কিছু অপরাধী চক্র এই পথশিশুদের দিয়ে চুরি আর ভিক্ষা করায়। বাবা মা? অনেকেরই কোনো বাবা মা নেই, আর যাদের আছে তাদের বাবা মাও হয়তো চোর ছিল বা এখনও আছে। ওল্ড কোহলার বলতে শুরু করল, অবশ্যই মিস্টার রিপোর্টার, আপনি ঠিকই বলেছেন যে এদের অনেকে গ্যাংয়ের নিয়ন্ত্রণে থাকে। শোনা যায় ওই গ্যাংগুলোই ওদের চুরি করা শেখায়। যেমন ধরুন, ওরা দেয়ালে একটা জেন্টলম্যানের কোট ঝুলিয়ে রাখে, কোটের পকেটে একটা রুমাল আর বাইরে একটা পকেট ঘড়ি ঝুলানো থাকে। বাচ্চারা বারবার অনুশীলন করে যাতে ঘড়িটা না কাঁপিয়ে খুব সাবধানে পকেট থেকে রুমালটা সরিয়ে নেওয়া যায়। হা, যখন আমি ঘরবাড়ি ছাড়া ছিলাম তখন ওয়ার্কহাউসে থাকতে অন্যদের মুখে এসব কথা শুনেছিলাম। ওল্ড কোহলার অনর্গল কথা বলে যাচ্ছিল। আমার মনে আছে এই রাস্তায় ধরা পড়া সবথেকে ছোট চোরটার বয়স ছিল মাত্র ৬ বছর। মাত্র ৬ বছর! ওল্ড কোহলার একটা দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের সন্তানের কথা মনে পড়ে গেল যে এক অসুখে মারা গিয়েছিল। সে পকেট থেকে একটা সিগারেট বের করল, কিন্তু সেটা জ্বালাল না, শুধু একটু ঘ্রাণ নিল। ৬ বছর! মাইক সংখ্যাটা শুনে একদম স্তব্ধ হয়ে গেল। ক্লাইন মোরেত্তি চুপচাপ সব শুনছিল আর মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। এটাই হল পূর্ব বড়, ক্লাইন ধীর গলায় বলল। সে চারদিকে একবার তাকিয়ে নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, এই জায়গাটা মানুষের সমাজের চেয়ে বনের বেশি কাছাকাছি। আমাদের এই সাক্ষাৎকার পর্বটাকে একটা অভিযান হিসেবেই দেখতে হবে। জঙ্গলে যেমন ভয়ঙ্কর পশুপাখিদের এলাকা এড়িয়ে চলতে হয়, এখানেও আপনাকে সেটা শিখতে হবে। একই সাথে সেই ছোট ছোট জিনিসগুলোকেও এড়িয়ে চলতে হবে যেগুলো দেখে মনে হয় খুব একটা ক্ষতিকর নয়। আমি আসলে জঙ্গলের মশার কথা বলছি। ক্লাইন একটা রূপক ব্যবহার করল। মাইক, তুমি যদি তোমার পকেটের মোটা মানিব্যাগটা ওই বাচ্চাদের সামনে বের করো, তবে সেটা ভালো করে পাহারা দিলেও লাভ হবে না। বাকিটা সময় ছিনতাই হওয়াটা এক প্রকার নিশ্চিত হয়ে দাঁড়াবে। আর তুমি যদি বাধা দেওয়ার সাহস দেখাও, তবে পরদিন সকালে তাশক নদীতে হয়তো আরও একটা লাশ ভেসে বেড়াতে দেখা যাবে। মিস্টার ডিটেকটিভ, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওল্ড কোহলার সায় দিল। পূর্ব বড়োতে এত এত মানুষ থাকে যে রোজ ২-৪ জন হারিয়ে গেলে কেউ টেরই পায় না। মাইক কয়েক সেকেন্ড গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। কিছুক্ষণ চুপ থেকে সে হঠাৎ বলল, ১৩,৫০,০০০। ঠান্ডার কারণে ক্লাইনের গলা কিছুটা ভেঙে গিয়েছিল। মাইক একটু এগিয়ে গিয়ে বলল, পূর্ব বড়োর জনসংখ্যার একটা প্রাথমিক হিসেব হল ১৩,৫০,০০০, কিন্তু আমি জানি এখানে আসলে তার চেয়েও অনেক বেশি মানুষ থাকে। এত মানুষ! ওল্ড কোহলার চমকে উঠল। সে পূর্ব বড়োর দিনরাত নিজের চোখে দেখেছে এবং জানত এখানে অনেক মানুষ থাকে, কিন্তু সংখ্যাটা যে এত বড় হবে তা সে কল্পনাও করতে পারেনি। এটা তো টিঙেন শহরের জনসংখ্যার কয়েক গুণ। ক্লাইন মনে মনে তার পরিচিত প্রিয় জায়গাটার সাথে তুলনা করল।
রাস্তার মোড়ের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, এখন আমাদের কোন দিকে যাওয়া উচিত? ওল্ড কোহলার ওপরের দিকে তাকিয়ে বলল, সোজা তো একদমই যাওয়া যাবে না। ওই এলাকাটা জুম্যাঙ্গার গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। ওরা খুব ভয়ঙ্কর আর একদমই যুক্তি বোঝে না। যদি জানতে পারে কোনো সাংবাদিক এখানে ইন্টারভিউ নিতে এসেছে, তবে আমাদের কপালে দুঃখ আছে। জুম্যাঙ্গার গোষ্ঠী, এটা কি সেই বুদ্ধিহীন দলটা না যাদের কারণে আমার 10,000 পাউন্ড লোকসান হয়েছিল? ক্লাইন মনে মনে ভাবল, ওদের একজন জল্লাদ টাইপের লোক ছিল। আমি তো লোকটার নামও ভুলে গিয়েছি। ক্লাইন স্মৃতি হাতড়াল। অবশ্য সেই 10,000 পাউন্ডের বিনিময় শেষ পর্যন্ত সিয়ার পাথের সিকোয়েন্স 7, 6 আর 5-এর ফর্মুলা পাওয়া গিয়েছিল। সাথে পাওয়া গিয়েছিল অল ব্ল্যাক আই আর ইন্টিস দূতের জীবনকে জানে তৃতীয় প্রজন্মের ডিফারেন্স ইঞ্জিনের পাণ্ডুলিপিটা শেষ পর্যন্ত কার হাতে গিয়ে পড়ল। গত মাসের শুরুর দিকের সেই ঘটনাগুলো ক্লাইনের চোখের সামনে ভেসে উঠল। জুম্যাঙ্গার গোষ্ঠী, যারা মূলত হাইল্যান্ডারদের নিয়ে গঠিত? মাইক চিন্তিতভাবে জিজ্ঞেস করল। মিস্টার রিপোর্টার, আপনি কি ওদের কথা আগে শুনেছেন? ওল্ড কোহলার অবাক হয়ে জানতে চাইল। মাইক একটু তাচ্ছিল্যের হাসি হাসল। ওরা অনেক অপরাধের সাথে জড়িত এবং পূর্ব বড়োর বাইরেও ওদের কুখ্যাতি আছে। বলা হয় ওদের একজন সদস্য ইন্টিস গুপ্তচর বৃত্তির একটা মামলার সাথে জড়িয়ে গিয়েছিল। সেই মানুষটা তো তোমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, যে রিপোর্ট করেছিল এবং নিজেও ভুক্তভোগী ছিল। ক্লাইন মনে মনে কথাটি যোগ করল। আপনারা যখন জুম্যাঙ্গার গোষ্ঠীর কথা জানেনই, তবে পুলিশ কেন ওদের গ্রেপ্তার করছে না? ওল্ড কোহলার সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নটা করল। মাইকের চেহারা হঠাৎ একটু অস্বস্তিতে ভরে গেল এবং সে দুবার কাশল। যারা অপরাধ করে তাদেরই শুধু ধরা যায়। বাকিদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই পুলিশ কিছু করতে পারে না। তাছাড়া পূর্ব বড় অনেক বড় এলাকা, আর এখানে এত মানুষ যে কেউ লুকিয়ে থাকতে চাইলে তাকে খুঁজে পাওয়া খুব কঠিন। কথাটা বলে মাইক একটা দীর্ঘশ্বাস ফেলল। একটা জুম্যাঙ্গার গোষ্ঠীকে ধ্বংস করা সহজ, কিন্তু যতদিন হাইল্যান্ডাররা ব্যাকল্যান্ডে আসবে আর কোনো কাজ না পেয়ে মার্কুটের স্বভাব ধরে রাখবে, ততদিন নতুন নতুন জুম্যাঙ্গার গোষ্ঠী জন্মাতেই থাকবে। এটা আসলে একটা জটিল সামাজিক সমস্যা। ক্লাইন 2 হাতের ইশারায় ডানে আর বামের রাস্তা দেখাল। যে কোনো একটা বেছে নাও। ওল্ড কোহলার ডান দিকের রাস্তাটার দিকে তাকাল। ওদিকে প্রস্কৃত গোষ্ঠী সক্রিয় থাকে। তবে রাস্তার বা বাড়ির মেয়েদের বিরক্ত না করলে ওরা আমাদের দিকে নজর দেবে না। এখনও সকালবেলা, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওরা নিশ্চয়ই এখনও ঘুমাচ্ছে। লয়েন ভাষায় প্রস্কৃত মানে হল আইন বহির্ভূত বা ফেরারি। গ্যাংয়ের নাম যারা এমন রাখে, তারা নিজেদের অপরাধী পরিচয় নিয়ে বেশ সচেতনই বলা চলে। ক্লাইন আর মাইকের এতে কোনো আপত্তি ছিল না, তাই ওল্ড কোহলারের পেছনে পেছনে তারা ওই এলাকায় ঢুকে পড়ল। এখানকার বাড়িঘরগুলো আগের চেয়ে কিছুটা ভালো ছিল। রাস্তাগুলো খুব একটা নোংরা নয় এবং বাতাসে ওয়েস্টার স্যুপ, ভাজা মাছ আর জিঞ্জার বিয়ারের গন্ধ পাওয়া যাচ্ছিল। রাস্তার হকারদের ফেলে রাখা খাবার আর মাছের একটা আষ্টে গন্ধ চারদিকে ছড়িয়েছিল। সেখানে হাঁটার সময় ক্লাইনের মনে এক অদ্ভুত পরিচিত অনুভূতি কাজ করছিল। তার মনে হচ্ছিল যেন সে আবার টিঙেন শহরে তার পুরনো অ্যাপার্টমেন্টের সামনের আয়রন ক্রস স্ট্রিটে ফিরে এসেছে। তফাৎ শুধু একটাই যে ব্যাকল্যান্ড সমুদ্রের কাছে হওয়ায় এখানে যাতায়াত বেশি আর মাছের ছড়াছড়িও বেশি। এই এলাকার মধ্যে এগুলো বেশ ভালো অ্যাপার্টমেন্ট। যখন আমি এখানে ঘুরে বেড়াতাম তখন দেখতাম এখানকার মানুষগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওল্ড কোহলার একটা হালকা হলুদ রঙের 3তলা বাড়ির দিকে আঙুল তুলল। কাছে যেতেই তারা অ্যাপার্টমেন্টের সামনে একটা সাইনবোর্ড দেখতে পেল। সেখানে একটা পকেট ঘড়ি, বড় ঘড়ি আর স্ক্রুড্রাইভারের ছবি আঁকা ছিল, আর নিচে লেখা ছিল ঘড়ি মেরামত। এখানে কি কোনো ঘড়ি কারিগর থাকেন? ক্লাইনের স্মৃতিতে পুরনো ক্লাইনের কিছু স্মৃতি ভেসে উঠল। সেদিন বেনসন, মেলেসা আর সে নিজে ঠিক এরকম একটা জায়গায় গিয়েছিল বাবার রেখে যাওয়া রূপোর ঘড়িটা ঠিক করতে। বারবার ঠিক করার পরেও সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, যতক্ষণ না মেলেসা নিজে সেটা পুরোপুরি মেরামত করে ফেলল। ওই সময় ক্লাইনের কাছে ওটাই ছিল সবথেকে দামি আর সুন্দর জিনিস। ক্লাইনের মৃত্যুর পর সেই ঘড়িটা তার সাথে কবর দেওয়া হয়নি, কারণ ওটার সাথে অনেক আবেগ জড়িয়েছিল। ওটা এখন নিশ্চয়ই বেনসনের কাছে আছে। কে জানে ঘড়িটা বের করার সময় সে কি আমার কথা ভাবে ক্লাইন হঠাৎ চোখের পলক ফেলল আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হতে পারে। মাইক নিশ্চিত হতে পারল না। সাধারণত মাইকের ঘড়িতে কোনো সমস্যা হলে সে যে দোকান থেকে কিনেছে সেখানেই পাঠাত। দোকানদাররাই কোনো কারিগর দিয়ে সেটা ঠিক করিয়ে নিত। অ্যাপার্টমেন্টে ঢোকার সাথে সাথেই তাদের সাথে দেখা হল অগোছালো দাড়িওয়ালা এক মধ্যবয়সী লোকের। ভদ্রলোক বাথরুম থেকে বের হয়ে নিজের ঘরে যাচ্ছিলেন। 3 অপরিচিত মানুষকে দেখে তিনি তড়িঘড়ি করে জিজ্ঞেস করলেন, আপনারা কি কিছু মেরামত করতে চান? কি অদ্ভুত কাকতালীয় ঘটনা! ঢুকেই কারিগরের সাথে দেখা হয়ে গেল। ক্লাইন কিছুটা অবাক হল। মাইক নিজের পকেট ঘড়িটা বের করে হেসে বলল, হ্যাঁ, আমার ঘড়িটা ইদানিং সময় ঠিকমতো দিচ্ছে না। একটু দেখে দেবেন কি? সে নিজের পরিচয় দিল না, কারণ সে চেয়েছিল সাধারণ গল্পগুজব করে তথ্য জোগাড় করতে। ভদ্রলোক সাথে সাথে হেসে দিলেন এবং তাদের একটা ঘরে নিয়ে গেলেন, যেটার দরজা আধখোলা ছিল। টেবিলের পাশের একটা চেয়ার দেখিয়ে তিনি বললেন, দয়া করে একটু অপেক্ষা করুন, আমি আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আসছি।
আপনার যন্ত্রপাতি কি বাড়িতে নেই? মাইক অবাক হয়ে জিজ্ঞেস করল। ঘড়ি কারিগর মাথা নেড়ে হাসলেন। সেটা কি করে সম্ভব? এক সেট যন্ত্রপাতির অনেক দাম। আমার একার পক্ষে সেগুলো কেনা অসম্ভব। একমাত্র উপায় হল সবাই মিলে টাকা জমিয়ে ৩-৪ সেট কেনা। যার যখন কাজ আসে সে তখন ব্যবহার করে। তাই আমরা সবাই একসাথেই থাকি। এতে সুবিধাই হয়। দূরে থাকলে যন্ত্রপাতি ধার নিতে যেতে অতিরিক্ত সময় আর ঘোড়ার গাড়ির ভাড়া গুনতে হতো। কথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দিকে গেলেন। তাহলে এটা কোনো কাকতালীয় বিষয় নয়। এখানকার বেশিরভাগ বাসিন্দাই আসলে এই পেশার সাথে যুক্ত। ক্লাইন হঠাৎ সব বুঝতে পারল। ওল্ড কোহলার ঘরের চারদিকে তাকিয়ে আফসোস করে বলল, অসুস্থ হওয়ার আগে আমিও এমন একটা জায়গায় থাকতাম। আমার স্ত্রী বাড়িতে বসে মানুষের জামাকাপড় সেলাই করে দিত। আর আমার দুই সন্তান ওল্ড কোহলার কথা শেষ করতে পারল না। মাইক দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, আমি ভেবেছিলাম ঘড়ি কারিগররা বুঝি অনেক ধনী হয়। আমিও তাই ভাবতাম। ক্লাইন মুখ চেপে ধরে নিচু গলায় বলল। অ্যাপার্টমেন্টের কয়েকজনের সাথে কথা বলার পর ক্লাইন আর বাকিরা আবার তাদের অভিযানে বেরিয়ে পড়ল। শখানেক মিটার হাঁটার পরই রাস্তার ধারে মানুষের ঝগড়ার শব্দ কানে এলো। দুটো মহিলা একে অপরকে নোংরা ভাষায় গালিগালাজ করছিল, যা শুনে ক্লাইন অনেক নতুন নতুন গালির শব্দ শিখতে পারল। ঝগড়ার কারণ ছিল বামদিকের মহিলাটি অভিযোগ করছিল যে ডান দিকের মহিলাটি তাদের অ্যাপার্টমেন্ট নোংরা আর শব্দ করে। ডান দিকের মহিলাটি পাল্টা গালি দিয়ে বলছিল যে রাতে খদ্দের ডাকা আর দিনে ঘুমানো তো বাম দিকের মহিলারই কাজ, তাই তাকে দোষ দিয়ে লাভ নেই। উনি কি একজন ধোপানি? মাইক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ওকে চিনি। উনি একজন বিধবা, 2 মেয়েকে নিয়ে মানুষের কাপড় ধুয়ে সংসার চালান। ওল্ড কোহলার নিশ্চিতভাবে জানাল। মাইক কয়েক সেকেন্ড ভেবে বলল, আমাকে ওদের ওখানে নিয়ে চলো। ওল্ড কোহলার মাথা নাড়ল এবং ঝগড়াটা এড়িয়ে তাদের একটা জীর্ণ অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে গেল। এই বাড়িটা আগের বাড়িটার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় ছিল। ধোপানির ঘরের সামনে পৌঁছাতেই ক্লাইন এক ধরনের স্যাঁতস্যাঁতে ভেজা ভাব অনুভব করল। ঘরের ভেতর ভেজা কাপড় ঝুলছিল, যা এখনও শুকায়নি। 17-18 বছর বয়সী একটা মেয়ে বড় একটা গামলার সামনে উবু হয়ে বসে সাবান ফেনা দিয়ে কাপড় ঘষছিল। তার চেয়েও ছোট আর একটা মেয়ে ভেজা কাপড়ে মোড়ানো একটা গরম ইস্ত্রি ধরে শুকনো কাপড়গুলো সাবধানে সমান করছিল। মেয়েটির হাতের ইশারায় বোঝা যাচ্ছিল যে গরম ভাপে অনেকবার তার হাত পুড়ে গিয়েছে। এটাই ছিল তাদের কাজের জায়গা, আর এখানেই তারা রাতে ঘুমাত। স্যাঁতস্যাঁতে আর্দ্রতা পুরো ঘরে ছড়িয়েছিল, আর তাদের শরীরের ভেতরেও যেন ঢুকে যাচ্ছিল। এছাড়াও সেখানে নানা ধরনের বিশ্রী গন্ধের সংমিশ্রণ ছিল। তোমার কি খুব খারাপ লাগছে? মাইক নিজের নাক চেপে ধরল। ক্লাইন চাপা গলায় জবাব দিল, আমার তো ঠান্ডা লেগেছে। তার কথায় কোনো রসিকতা ছিল না। মাইক আঙুল সরিয়ে ঘরের ভেতরে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকা 2 মেয়েকে বলল, আমি একজন সাংবাদিক। আমি একজন ধোপানির সাক্ষাৎকার নিতে চাই। কাপড় ধুতে থাকা মেয়েটি নিস্তেজভাবে মাথা নেড়ে বলল, আমাদের অনেক কাজ বাকি, সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। সাক্ষাৎকারের প্রস্তাবটা সরাসরি প্রত্যাখ্যান করা হল। মাইক গম্ভীর মুখে বেরিয়ে এলো এবং চুপচাপ রাস্তার ওপারে ফিরে গেল। সেখানকার অবস্থা একবার দেখে নিয়ে সে ঠোঁট কামড়ে ধরে বলল, চলো সামনে এগিয়ে যাই। সিলভার সিটি। চোখ আর কানে হ্যালুসিনেশন বা মতিভ্রম হওয়ার পর ডেরিক বার্গকে ভালো করে পরীক্ষা করা হল। এরপর তাকে সেই চূড়ার একদম নিচে নিয়ে যাওয়া হল। যাদের মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা দেয় তাদের সাধারণত এই জায়গায় রাখা হয় এবং বিভিন্ন উপায়ে বাঁচানোর চেষ্টা করা হয়। সেই অন্ধকার আর ভুতুড়ে করিডোর দিয়ে হাঁটার সময় ডেরিক হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল। বাঁচাও! একটা বদ্ধ ঘর থেকে হঠাৎ এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, বাঁচাও! গলাটা হঠাৎ মাঝপথেই থেমে গেল এবং চারদিকে আবার পিনপতন নীরবতা নেমে এলো। চ্যাপ্টার 355, আউটসাইডার। এই যে অনুভূতিটা, চারপাশের গা ছমছমে নীরবতার মাঝে ডেরিক বার্গ যখন তার চেতনা ফিরে পেল, তখন তার মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো ওই মানুষটাকে উদ্ধার করা। কিন্তু তাকে মাঝখানে ধরে রাখা 2 জন পাহারাদারের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, যেন কিছুক্ষণ আগে যা ঘটে গেল সেটা ডেরিকের নিছক কল্পনা ছিল। কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। তরুণ ডেরিক তার পাশে থাকা 2 জন ডন প্যালাডিনকে উদ্দেশ্য করে বলল। তার বাঁ পাশে দাঁড়িয়ে থাকা রূপালী বর্ম পরা লম্বা এক নাইট শান্তভাবে জবাব দিল, বিভ্রান্ত হইও না। যারা একদম কন্ট্রোল হারানোর মুখে থাকে সেই সব বিয়ন্ডারদের আচরণ এমনই হয়ে থাকে। তাই কি? হয়তো সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কারণ সে হাল ছেড়ে দিতে চায়নি, সে দানব হয়ে কন্ট্রোল হারাতে চায়নি। ডেরিক বিষণ্ণ মনে ভাবল।
মনের এই পরিবর্তনের সাথে সাথে তার কানের মধ্যে সেই অদ্ভুত ভোঁ শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল। নীরবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পর সেই ডন প্যালাডিন পাশের একটা দরজার দিকে ইশারা করে বলল, আপাতত তুমি এখানেই থাকবে। আমরা সময়মতো তোমার খাবার আর ওষুধ পৌঁছে দেব। কথা বলতে বলতে সে কুচকুচে কালো রঙের একটা বোতল বের করল। সিটি অফ সিলভারের প্রধান খাবার ব্ল্যাক ফেসড গ্রাস থেকে তৈরি খড়কুটোর অবশিষ্টাংশ দিয়ে এই বোতল তৈরি করা হয়েছে। তরলের সংস্পর্শে এলে এটি একটি পাতলা আস্তরণ তৈরি করে, যা জলরোধী শিল হিসেবে কাজ করে। ডেরিক বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে ওষুধটা খেয়ে ফেলল। একটা শীতল অনুভূতি তার গলা দিয়ে নেমে পাকস্থলিতে চলে গেল। ধীরে ধীরে তার ভেতরের অস্থিরতা কমে এল। চোখের সামনে কাঁপতে থাকা দৃশ্যগুলো স্থির হল এবং কানের ভেতরের সেই অবাস্তব শব্দগুলো কমে এল। ক্যাঁচ ক্যাঁচ শব্দে লোহার দরজা বন্ধ হল এবং তাতে তালা লাগানো হল। ডেরিক তার নিজের ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই সে প্রথমে একটা মোমবাতি দেখতে পেল, যেটার হলদে আলো টিমটিম করে জ্বলছে। এরপর সে একটা নিচু বিছানা, একটা চেয়ার আর একটা চারকোনা টেবিল দেখতে পেল। এসব ছাড়া সেখানে আর কিছুই ছিল না। ঘরের দেয়ালগুলো এমনকি দরজাতেও জটিল আর রহস্যময় সব প্রতীক আর সংকেত খোদাই করা ছিল। দেখে মনে হচ্ছিল এগুলো কোনো একটা সম্পূর্ণ সিল তৈরি করে রেখেছে। ওষুধের প্রভাবে ডেরিকের আবেগগুলো এখন শান্ত হয়ে গেছে। সে কোনোরকম কৌতূহল ছাড়াই বিছানায় গিয়ে বসল এবং তারপর শুয়ে পড়ল। কতটা সময় পার হয়েছে সে জানে না। হঠাৎ সে শুনতে পেল কেউ একজন তার দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। কিন্তু এই শব্দটা তার দরজার বাইরে থেকে আসছিল না, আসছিল পাশের সেল থেকে। ডেরিক উঠে বসল এবং শোনার চেষ্টা করল। দরজায় করা সেই ধাক্কার সাথে সাথে সে একটা তীব্র আর তীক্ষ্ণ আর্তনাদ শুনতে পেল। তার শরীরের লোম খাড়া হয়ে গেল এবং সে এক লাফে দাঁড়িয়ে প্রতিরক্ষা নেওয়ার ভঙ্গিতে স্থির হল। ঠিক এই সময় পাশের ঘর থেকে ধাতব দেয়ালে ধূপধাপ শব্দ হতে লাগল। শব্দটা এতটাই জোরে ছিল যে দেয়ালটা ধীরে ধীরে ভেতর দিকে ফুলে উঠছিল। ডেরিক যখন ঈশ্বর বা হোলি লাইটের কাছে প্রার্থনা করার কথা ভাবছিল, ঠিক তখনই তার চোখের সামনে সবকিছু উজ্জ্বল হয়ে উঠল। মনে হল যেন তার চারপাশের পুরো জায়গাটাই বাইরের পৃথিবীতে চলে গেছে এবং ঠিক তখনই একটা বিদ্যুৎ চমকে গেল। পাশের দেয়াল ভাঙার সেই শব্দটা হঠাৎ থেমে গেল এবং স্পায়ারের নিচে আবার নীরবতা নেমে এল। এটা ঠিক পুরোপুরি নীরবতা ছিল না, বরং হালকা কিছু পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে অনেক দূর থেকে ভেসে আসছিল। অনেকক্ষণ প্রতিধ্বনি হওয়ার পর শেষ পর্যন্ত সব চুপচাপ হয়ে গেল। ডেরিক যখন ভাবছিল পাশের সেলের সেই বিয়ন্ডারটির কি হল, ঠিক তখনই অন্য পাশের ধাতব দেয়ালে কেউ ঠক ঠক করল। ঠক ঠক ঠক। মনে হল কেউ একজন আঙুল ভাঁজ করে হালকা করে টোকা দিচ্ছে। কে ওখানে? ডেরিক কিছুটা আতঙ্কিত গলায় প্রশ্ন করল। সাথে সাথে টোকা দেওয়া বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর একটা গম্ভীর অথচ বয়স্ক কণ্ঠস্বর অস্পষ্টভাবে ভেসে এল। ওহ, দেখা যাচ্ছে একজন অল্পবয়সী ছেলে এখানে এসেছে। আপনি কে? অন্য পাশের মানুষটা যুক্তিসঙ্গতভাবে কথা বলতে পারছে দেখে ডেরিক দেয়ালের কাছে গিয়ে কান পাতল। সেই বয়স্ক কণ্ঠস্বরটা একটু হেসে বলল, তোমার পাশের মানুষটা কয়েকবার প্রায় কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত আজকে তাকে আর বাঁচানো গেল না। সে কি পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলেছে? ডেরিক দেয়ালের ওপাশ থেকে জিজ্ঞেস করল, সে কি এখন দানব হয়ে গেছে? না, দানব নয়, সে এখন একটা লাশ। এখানে যে জিনিসটা সিল করে রাখা হয়েছে সেটা তাকে শেষ করে দিয়েছে। বয়স্ক লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখানে ৪২ বছর ধরে আছি। পাহারাদারেরা আমাকে বলেছে যে তারা এরকম অনেক ঘটনা দেখেছে। ডেরিক অবাক হয়ে প্রশ্ন করল, আপনি এখানে ৪২ বছর ধরে আছেন? সাধারণত কন্ট্রোল হারানোকে ৩টে পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে কিছু সতর্ক সংকেত দেখা দেয়, যেমন কানে অদ্ভুত আওয়াজ শোনা বা চোখে অবাস্তব কিছু দেখা। দ্বিতীয় পর্যায়ে মানুষের শরীর আর মনের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং মাঝে মাঝেই তাদের মাঝে ভয়ঙ্কর বা অদ্ভুত রূপ দেখা যায়। আর তৃতীয় পর্যায় হল যখন একজন মানুষ পুরোপুরি ভেঙে পড়ে একটা দানবে রূপান্তরিত হয়। দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে যেতে খুব একটা বেশি সময় লাগে না। হয়তো কারো মধ্যে লক্ষণ দেখা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে একজন সাধারণ বিয়ন্ডার অন্ধকারের কোনো দানবে পরিণত হয়েছে। অন্যভাবে বলতে গেলে দ্বিতীয় পর্যায়ের কোনো বিয়ন্ডারকে যদি স্পায়ারের নিচে পাঠানো হয়, তাকে ওষুধ বা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা করা হয়। যদি সে সুস্থ হয় তাহলে ১৮ মাসের মধ্যেই বাইরে যাওয়ার অনুমতি পায়, আর না হলে খুব দ্রুত কন্ট্রোল হারিয়ে তাকে মেরে ফেলা হয়। কারো পক্ষেই ৪২ বছর ধরে এখানে বন্দী থাকা সম্ভব নয়। আর প্রথম পর্যায়ের বিয়ন্ডারদের ক্ষেত্রে লক্ষণগুলো সারিয়ে সুস্থ হতে কয়েকদিন থেকে ২০ দিনের মতো সময় লাগে। সেই বয়স্ক কণ্ঠস্বরটি হেসে বলল, ঠিকই বলেছ, আমিও ভাবিনি যে আমাকে এখানে ৪২ বছর থাকতে হবে। আমার মধ্যে কন্ট্রোল হারানোর কোনো লক্ষণ নেই, কিন্তু তারা বিশ্বাস করে যে আমি খুব বিপজ্জনক আর যে কোনো সময় দানব হয়ে যেতে পারি। ডেরিক ভুরু কুঁচকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ৪২ বছর আগে আসলে কি হয়েছিল? তখনও ডেরিকের বাবা মার জন্মও হয়নি। বয়স্ক লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একসময় একটা অভিযাত্রী দলের ক্যাপ্টেন ছিলাম।
সিটি অফ সিলভার থেকে প্রায় আধ মাসের দূরত্বে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত শহর খুঁজে পেয়েছিলাম। অবশ্য আমাদের হাঁটার গতি অনুযায়ী সেই সময়টা হিসাব করা হয়েছিল। সেই শহরটা আমাদের সিটি অফ সিলভারের মতোই ছিল। সেখানে বড় বড় দৈত্যদের শাসনের চিহ্ন ছিল এবং তারা আমাদের মতোই ঈশ্বরের উপাসনা করত, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। দুর্ভাগ্যবশত সেই শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল বহু বছর আগে। ডেরিকের কাছে এসব বিষয় একদমই নতুন ছিল না। সে সাথে সাথে আন্দাজ করে বলল, সেখানে কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন বলেই কি তারা ধরে নিয়েছিল যে আপনি কন্ট্রোল হারানোর ঝুঁকিতে আছেন? কমবেশি তাই। বয়স্ক লোকটি মৃদু হেসে বলল, শহরটার একদম মাঝখানে গিয়ে আমরা বুঝতে পারলাম তারা তাদের ধর্মবিশ্বাস পরিবর্তনের চেষ্টা করছিল। তারা নিজেদের কল্পনায় কিছু দেবতার মূর্তি তৈরি করেছিল যারা তাদের বাঁচাবে বলে তারা ভাবত, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এমনকি সেই দেবতাদের মূর্তিও ভেঙে মাটিতে পড়েছিল। এই পর্যায়ে লোকটির কণ্ঠস্বর হঠাৎ ভারী হয়ে গেল। তবে সেখানে আমাদের একজনের সাথে দেখা হয়েছিল। গত 2000 বছরের ইতিহাসে এই প্রথমবার আমাদের সিটি অফ সিলভারের কেউ এমন একজনের দেখা পেল যা আমাদের শহরের কেউ নয়। সিটি অফ সিলভারের বাইরে ওই অন্তহীন অন্ধকারের গভীরে সত্যিই কেউ একজন জীবিত ছিল। ডেরিক অবচেতনভাবে জিজ্ঞেস করে বসল, আপনারা কি তাকে সিটি অফ সিলভারে নিয়ে এসেছিলেন? বয়স্ক লোকটি 2 সেকেন্ড চুপ থেকে বলল, তুমি কি অবাক হচ্ছ না? আমাদের সিটি অফ সিলভার এত কষ্ট করে চারপাশটা ঘুরে দেখে যাতে আমাদের মতো আরও মানুষকে খুঁজে পাওয়া যায়। 42 বছর আগে আমরা অবশেষে একজনকে পেয়েছিলাম। খবরটা সত্যিই অবাক হওয়ার মতো, কিন্তু ডেরিক তো নিয়মিত মিস জাস্টিস আর মিস্টার হ্যাংডম্যানদের সাথে দেখা করে। সে তো প্রায়ই লোয়েন কিংডম আর 7 জন দেবতার কথা শোনে। এটা তো খুব পরিষ্কার যে সিটি অফ সিলভারের বাইরেও অনেক মানুষ আছে, তাদের শহর আছে, দেশ আছে। ডেরিক তার মাথা চুলকালো এবং নিজের অভিজ্ঞতাহীনতাকে কাজে লাগিয়ে অবাক হওয়ার ভান করল। আমি আসলে এ ব্যাপারটা খেয়াল করিনি। এটা সত্যিই অবিশ্বাস্য। সিটি অফ সিলভারের বাসিন্দা ছাড়াও অন্য মানুষও তাহলে আছে? বয়স্ক লোকটি কিছুক্ষণ নীরব থাকল, তারপর বলল, সিটি অফ সিলভারের পড়াশোনার মান কি এতটাই খারাপ হয়ে গেছে? ডেরিক কিছু বলার আগেই সে দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে বলতে লাগল, আমরা খুব সাবধানে ওই লোকটিকে আমাদের শহরে অতিথি হিসেবে আসার আমন্ত্রণ জানালাম। কিছুক্ষণ ভেবে সে রাজি হল। আমরা পুরোটা পথ তাকে পাহারা দিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু সিটি অফ সিলভারের একদম কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ সে উধাও হয়ে গেল। আমরা সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে আর পাওয়া গেল না। যখন আমরা ফিরে এলাম, আমার দলের সদস্যরা একে একে পাগল হতে শুরু করল। সবাই কন্ট্রোল হারিয়ে ফেলল। কেউ রেহাই পেল না। কাউন্সিল অফ 6 সন্দেহ করল যে আমাদের মধ্যে কোনো কিছুর সংক্রমণ হয়েছে এবং ওই লোকটি আসলে কোনো মানুষ ছিল না। হয়তো সে কোনো অশুভ আত্মা বা দানব ছিল। তাই তারা আমাকে এখানে বন্দী করে রাখল। মাঝে মাঝে তারা এসে আমার অবস্থা দেখে যায়, কিন্তু তারা কখনো বলে না যে আসল সমস্যাটা কি, আর আমাকে ছেড়েও দেয় না। ডেরিক একটা লম্বা শ্বাস ফেলে জিজ্ঞেস করল, আপনার কি মনে আছে সেই লোকটি দেখতে কেমন ছিল? বয়স্ক লোকটি প্রায় 1 মিনিট ধরে মনে করার চেষ্টা করল এবং ব্যথিত গলায় বলল, সে দেখতে খুব সাধারণ ছিল, বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না। আমাদের মতোই পোশাক পরা ছিল। শুধু এটুকু মনে আছে যে সে একজন পুরুষ ছিল, কিন্তু তার চেহারাটা আমি ঠিক মনে করতে পারছি না। তবে বড়রা হয়তো তাদের শক্তির মাধ্যমে আমার ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি থেকে তাকে দেখে নিতে পারবে। ডেরিক খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, সে কি নিজের নাম বলেছিল? সে কোত্থেকে এসেছে সে ব্যাপারে কিছু বলেনি? লোকটি ছোট করে জবাব দিল, সে আমাদের বলেছিল যে তার নাম হল। একটু থেমে সে নামটা বলল, আমন। রবিবার সকাল, ফ্যাক্টরি ডিস্ট্রিক্ট। গত 2 দিনে ডেরিক আর মাইক ওল্ড কোহলারের সাহায্যে ইস্ট বরোয়ের অনেকগুলো জায়গা ঘুরে দেখেছে। এর ফলে মাইক জোসেফ নিজের চোখে দেখেছে কিভাবে একটা ছোট ঘরে 5-6 জন মানুষ গাদাগাদি করে থাকছে। আর এটাই সবচেয়ে খারাপ অবস্থা ছিল না। ইস্ট বরোর সবচেয়ে দরিদ্র এলাকাগুলোতে একটা শোয়ার ঘরে প্রায় 10 জন মানুষ থাকে। মেঝেতে শোয়ার জায়গা ভাগাভাগি করা আর দিন বা রাতে কে কখন ঘরটা ব্যবহার করবে সেই ধরাবাঁধা নিয়ম দেখে এই সাংবাদিক চমকে গেছে। তাছাড়া দারিদ্র নারী বা পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করে না। সেসব জায়গায় ভিন্ন লিঙ্গের মানুষগুলো এত ছোট জায়গায় একসাথে থাকে যে কোনো সামাজিক নিয়ম মেনে চলা সম্ভব হয় না। আদালতে বিচার হওয়ার মতো ঘটনা সেখানে প্রতিনিয়ত ঘটছে। সেখানে নারী হোক বা পুরুষ, সবাই সবসময় সহিংসতার আশঙ্কায় থাকে। মাইক তার অনুসন্ধানী খাতায় লিখল, নোংরা, গাদাগাদি আর দুর্গন্ধ সবচেয়ে নিরপেক্ষ বর্ণনা দিতে গেলে এটাই বলতে হবে। আমার সন্দেহ হয় যে তাদের প্রত্যেকের শরীরে বড় ধরনের কোনো প্যারাসাইট বা পরজীবীর সমস্যা আছে। যেহেতু বাড়িগুলো অনেক পুরনো আর জরাজীর্ণ এলাকায় তৈরি, তাই সেখানে কোনো ড্রেন বা নর্দমার ব্যবস্থা নেই। মানুষের মলমূত্র, বমি আর নোংরা সবখানে ছড়িয়ে আছে। প্রতিটি বাড়ির জন্য মাত্র একটা করে পাবলিক বাথরুম আছে, এমনকি কোনো কোনো রাস্তায় মাত্র একটা টয়লেট আছে পুরো রাস্তার মানুষের জন্য। তারা প্রতিদিন অসম্ভব পরিশ্রম করে কিন্তু খুব কষ্টে শুধু পেটটুকু ভরতে পারে, কোনো সঞ্চয় থাকে না। যদি তারা কয়েকদিনের জন্য বেকার হয়ে পড়ে,
তবে তারা এমন এক গর্তে গিয়ে পড়বে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। আমার মনে হয় সামান্য আশার আলো পেলেও তারা মৃত্যুকে ভয় পাবে না। তাছাড়া মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়ানো গৃহহীন মানুষ, বারে বা রাস্তার ধারে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েরা আর মদ্যপানে মাতাল হয়ে থাকা মানুষদের অবস্থা দেখে সাংবাদিক মাইক জোসেফ স্তম্ভিত হয়ে গেছে। তারা সহিংসতা করতে একটুও দ্বিধা করে না এবং ভবিষ্যতের কথাও ভাবে না। এই সব কিছুই মাইকের মনে গভীর রেখাপাত করল। সে ক্রমশ নীরব হয়ে যেতে লাগল। চ্যাপ্টার ৩৫৬ ইনফরমেন্ট ফি। খক খক। মাইক জোসেফ তার রুমাল বের করে মুখ ঢাকল এবং কয়েকবার কাশল। কারখানা এলাকার ধোঁয়াশা অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি ঘন ছিল। বাতাস ছিল ধূসর আর হলদেটে রঙের, যেন বাতাসে ধুলো উড়ছে। মাঝে মাঝে একটা তীব্র দমবন্ধ করা গন্ধ নাকে আসছিল, যা এমনকি মিস্টার রিপোর্টারও সহ্য করতে পারছিলেন না, যদিও তিনি ব্যাকলুন্ডের বাতাসে অনেক দিন ধরেই অভ্যস্ত। তিনি ক্লাইনের দিকে ফিরলেন, যে নিজেও মৃদু কাশছিল। আমি সবসময় সরকারের ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিল আর অ্যালকালাইন ইন্ডাস্ট্রি ইন্সপেক্টর নিয়োগ করার বিষয়টাকে বড় সমর্থন জানিয়ে এসেছি, কিন্তু সমস্যাটা যে এতটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে সেটা আজই বুঝতে পারলাম। যদি আমরা কার্যকর কোনো ব্যবস্থা না নিই তবে ভবিষ্যতে এটা একটা বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়াতে পারে। ক্লাইন তার বন্ধ হয়ে আসা নাক পরিষ্কার করার চেষ্টা করতে করতে বলল, হয়তো পুরো ব্যাকলুন্ড এমন এক ধোঁয়াশায় ঢেকে যাবে যেখানে মানুষের দৃষ্টি ৫ মিটারের বেশি যাবে না, আর এমন এক পটভূমিতে হয়তো কোনো এক শয়তান, ঈশ্বর বা ইভিল গড পৃথিবীতে নেমে আসবে অথবা জন্ম নেবে। সে মনে মনে কথাগুলো যোগ করল। ওল্ড কোহলার তাদের কথোপকথন ঠিক বুঝতে পারল না। সে তার গলা পরিষ্কার করে কফ ফেলল এবং রিপোর্টার আর ডিটেকটিভকে পাহারাদারের পাশ দিয়ে ঘুরিয়ে একটি সিসার কারখানার ভেতর নিয়ে গেল। কারখানার বেশিরভাগ শ্রমিকই ছিল নারী। তারা কোনো সুরক্ষা ছাড়াই ব্যস্ত হয়ে কাজ করছিল এবং কারখানার মেঝে ধুলোয় ভরা ছিল। বাতাসে ভাসমান ওই ক্ষুদ্র কণাগুলোর দিকে তাকিয়ে ক্লাইনের মনে হল সে বিষাক্ত গ্যাসের দিকে তাকিয়ে আছে। মাস্ক ছাড়া ওই তরুণী শ্রমিকদের দেখে মনে হচ্ছিল তারা যেন জবাই হওয়ার অপেক্ষায় থাকা মেষশাবক। এক মুহূর্তের জন্য তার মনে হল সে আবার টিঙ্গেন শহরে ফিরে গেছে, যখন সে স্যার ডিউইভিলকে তার পিছু নেওয়া এক প্রেতাত্মার হাত থেকে বাঁচতে সাহায্য করেছিল। সে যেন এখনই প্রতিটি নারী শ্রমিকের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। কারো মাথায় তীব্র যন্ত্রণা, কারো ঝাপসা দৃষ্টি, কেউ বা হিস্টেরিয়ায় আক্রান্ত হচ্ছে, কারো মাড়িতে নীল রেখা ফুটে উঠেছে, আর শেষ পর্যন্ত তারা হয় অন্ধ হয়ে যাচ্ছে নতুবা মারা পড়ছে। এটা যেন একটা বড় আকারের রক্তক্ষয়ী বলিদান বা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল। পার্থক্য শুধু এটুকুই যে এখানে ত্যাগের উদ্দেশ্য হল টাকার সেই ঝকঝকে চিহ্ন। যদি অরোরা অর্ডার, রো স্কুল অফ থট এবং অন্যান্য শয়তান সম্প্রদায় বা ইভিল সেক্টগুলো লেনেভুসের মতো এই পরিস্থিতির সুযোগ নিতে পারে, তবে একটা বিশাল সমস্যা তৈরি হবে। ক্লাইন নিজের মুখ আর নাক ঢেকে শান্তভাবে সব দেখতে লাগল। মাইক জোসেফ বিস্ময় আর ক্ষোভে বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব? তারা এমনটা করতে পারল কি করে? কিছুদিন আগেই তো সব ধরনের সংবাদপত্র আর ম্যাগাজিন সীসা বিষক্রিয়া বা লেড পয়জনিংয়ের বিষয় নিয়ে সরব হয়েছিল। কেন তারা সামান্যতম সতর্কতামূলক ব্যবস্থা ব্যবহার করছে না? তারা এমনকি একটা মাস্ক ব্যবহারের খরচও সইতে পারছে না। এই কারখানার মালিকরা আসলে খুনি। সে সত্যিই একজন ন্যায়পরায়ণ রিপোর্টার। যদিও সে এখন আর খুব তরুণ নয়, একটু কিপটে স্বভাবের, আর তার অভিনয় করার ক্ষমতাও অসাধারণ, কিন্তু তবুও তার মনের ভেতরে সেই মূল সততাটুকু রয়ে গেছে। ক্লাইন ভাবল, কিন্তু সীসা বিষক্রিয়া নিয়ে সে এত সচেতন হল কি করে? ওহ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। আমিই তো স্যার ডিউভিলকে দিয়ে সংবাদপত্র আর ম্যাগাজিনে সীসা বিষক্রিয়ার বিপদ নিয়ে বিজ্ঞাপন দেওয়ানোর ব্যবস্থা করেছিলাম। মনে হচ্ছে তিনি ভালোভাবেই সেটা করেছেন। কিন্তু কিছু মানুষের কাছে নিচের তলার সাধারণ একজন বা দুজন মানুষ মারা গেলে তাতে কি আসে যায়? কাজের জন্য তো বাইরে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ক্লাইন ভারাক্রান্ত মনে চিন্তা করল। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে মাইক তার হিতাহিত জ্ঞান হারালেন না। তিনি শান্তভাবে লক্ষ্য করলেন এবং শিফট শেষ করে বের হওয়া কয়েকজন শ্রমিকের সাথে কথা বললেন। তারপর তারা সীসার কারখানা থেকে বেরিয়ে এলেন। পরবর্তীতে তারা একের পর এক অনেকগুলো কারখানায় ঢুকলেন, কিন্তু সেই জায়গার নোংরা পরিবেশ আর হাড়ভাঙা খাটুনি দেখে তাদের আর কোনো আলোচনা করার মানসিকতা রইল না। যখন প্রায় দুপুর হয়ে এল, ক্লাইন হঠাৎ দেখল একটা কারখানার সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের বেশিরভাগই নারী এবং তারা উত্তেজিত হয়ে চিৎকার করছিল আর ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কি হয়েছে? মাইক অবাক হয়ে ওল্ড কোহলারকে জিজ্ঞেস করল। ওল্ড কোহলার নিজেও অবাক হয়েছিল। আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি। সে দৌড়ে কারখানার সামনে গিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। ক্লাইন আর মাইকের কাছে ফিরে আসতে তার কয়েক মিনিট সময় লাগল। ওরা ওই নতুন মেশিনগুলো ভেঙে ফেলতে চায়। ওল্ড কোহলার হাঁপাতে হাঁপাতে মূল কথাটা বলল। কেন? মাইকের আগে এমন খবরের দায়িত্ব পাননি।
তাই তিনি পরিস্থিতিটা ঠিক বুঝতে পারলেন না। তবে ক্লাইন কারণটা কিছুটা আন্দাজ করতে পারল। ওল্ড কোহলার কারখানার দিকে আঙুল উঁচিয়ে বলল, এটা একটা টেক্সটাইল কারখানা। তারা একদম নতুন টেক্সটাইল মেশিন ব্যবহার করতে চায়, যাতে মেশিন চালানোর জন্য মানুষের সংখ্যা অনেক কমে যাবে। শুনেছি ওরা নাকি 1/3 শ্রমিককে ছাঁটাই করবে। নারী শ্রমিকরা মেশিনগুলো ভেঙে তাদের চাকরি ফিরে পেতে চায়, নইলে হয়তো তারা আর বাঁচতে পারবে না। হয়তো তখন তাদের জন্য একমাত্র পথ খোলা থাকবে রাস্তার মেয়ে বা স্ট্রিট গার্ল হওয়া। মাইক মুখ খুলল। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো সে হয়তো বোকা বলতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না। সে শুধু নিঃশব্দে তাকিয়ে রইল এবং এমনকি সামনেও এগিয়ে গেল না। চলো ফিরে যাই। আমার অনুসন্ধানী ইন্টারভিউ মোটামুটি শেষ হয়েছে। অনেকক্ষণ পর মাইক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তারা তিনজনই ঘুরে দাঁড়াল এবং কারখানা এলাকা থেকে বের হতে শুরু করল। হাঁটার সময় কেউ কোনো কথা বলল না। যখন তাদের আলাদা হওয়ার সময় হল, মাইক ক্লাইনের দিকে তাকিয়ে নিচু স্বরে কথা বলল। তোমার কি মনে হয়, যদি এই সুরক্ষা ব্যবস্থাহীন সিসার কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয় অথবা মালিকদের আদালতে পাঠানো হয়, তবে এই মহিলারা কি অন্য কোনো কাজ খুঁজে পাবে? ক্লাইন গুরুত্ব দিয়ে বিষয়টা ভাবল এবং বলল, যদি শুধু কয়েকটা কারখানা হয় তবে খুব একটা সমস্যা হবে না, কিন্তু কিছু নারী শ্রমিক হয়তো অন্য কাজ খোঁজার সময় ক্ষুধা আর ঠান্ডায় কষ্ট পাবে এবং ধীরে ধীরে তাদের শক্তি হারাবে, কারণ তাদের কোনো জমানো টাকা নেই। যদি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি কারখানা বন্ধ করে দেওয়া হয়, তবে সেটা একটা বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে। আর ওই নতুন টেক্সটাইল মেশিন ব্যবহারের পর যারা কাজ হারাবে তাদের কথা তো বাদই দিলাম। শুধুমাত্র ব্যাকলুন্ড কারখানা এলাকাতেই হয়তো হাজার হাজার বা এমনকি 10,000 বেকার শ্রমিক তৈরি হবে, যাদের কোনো খাবার বা পোশাক থাকবে না। তারা জম্বির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। অন্যদের চাকরি কেড়ে নেওয়ার জন্য তারা হয়তো নিজেদের পারিশ্রমিক বা বেতন কমিয়ে দেওয়ার প্রস্তাব দেবে, কে জানে। এর ফলে ইস্ট বড় এলাকার আরও কত মানুষ কষ্টে জীবন কাটাবে বা মারা যাবে। এটা হবে নরকের মতো একটা দৃশ্য। এমনকি এই পৃথিবীতে যদি বিয়ন্ড শক্তি নাও থাকত, তবুও এটা একটা বিশাল বিপর্যয় বয়ে আনত। আর এখন তো অন্ধকারে বিভিন্ন ইভিল গড ওতো পেতে অপেক্ষা করছে। ক্লাইন তার মনের সব কথা গিলে ফেলল। মাইক আবার চুপ হয়ে গেল এবং 10 পাউন্ড আর 6 শলি ভাড়া মিটিয়ে দিয়ে ঘোড়ার গাড়িতে করে ধোঁয়া ওঠা কারখানা এলাকা ছেড়ে চলে গেল। ক্লাইন দূরে চলে যাওয়া ঘোড়ার গাড়িটির দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। যখন সে নাইট হকের সদস্য ছিল, তখন সে গরিব মানুষের জীবন সম্পর্কে জানত আর তাদের সংস্পর্শে আসত, কিন্তু এবারের মতো এত গভীর ছাপ তার মনে আগে কখনো পড়েনি। একটি বহুমাত্রিক পর্যবেক্ষণ তার চোখের সামনে একটি মানবিক অতল গহ্বর উন্মোচন করল। ইস্ট বড় এলাকাটা আসলেই অনেক গোপন বিপদ আর দাহ্য বস্তুর মতো হুমকিতে ভরা। সামান্য অসতর্ক হলেই কোনো এক শয়তান উপাসক গোষ্ঠী বা কাল্ট এতে আগুন ধরিয়ে দিতে পারে। ক্লাইন কয়েক সেকেন্ড ভেবে বলল, কোহলার, আমি তোমাকে ইস্ট বড় এলাকার পরিস্থিতির ওপর একটু নজর রাখতে বলতে চাই। ওহ, তবে শুধুমাত্র যখন তোমার হাতে কাজ থাকবে না তখন। আমি তোমাকে টাকা দেব যাতে তুমি অন্য শ্রমিকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারো। প্রতি সপ্তাহে আমরা আগের ওই কফি শপে দেখা করার একটা সময় ঠিক করে নেব। ওল্ড কোহলারের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কোনো সমস্যা নেই। সে টাকার কথা কিছুই তুলল না, কারণ এই ভালো ডিটেকটিভের ওপর তার পূর্ণ আস্থা ছিল। ক্লাইন সব দিক বিবেচনা করে বলল, প্রতিবার যখন আমাদের দেখা হবে আমি তোমাকে যাতায়াত আর অন্যান্য খরচের জন্য 15 শলি দেব। আর যদি তুমি আমাকে এমন তথ্য দিতে পারো যাতে আমি সন্তুষ্ট হই, তবে পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত আরও 5 শলি পাবে। 1 পাউন্ড? ওল্ড কোহলার বিস্ময়ে চিৎকার করে উঠল। তার জীবনের সবচেয়ে ভালো আর সুখের দিনগুলোতেও সে সপ্তাহে মাত্র 21 শলি বা 1 পাউন্ড 1 শলি বেতন পেত। হ্যাঁ, ক্লাইন মাথা নেড়ে সায় দিল। তোমাকে তোমার কথা আর কাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তথ্য জোগাড় করার জন্য তাড়াহুড়ো করবে না। কম কথা বলা আর বেশি শোনার অভ্যাস করো, নইলে তুমি বিপদে পড়তে পারো। ইনফরম্যান্ট বা তথ্যদাতার ফি হিসাবে এই টাকাগুলো তাত্ত্বিকভাবে ফেরত পাওয়া যাওয়ার কথা, কিন্তু আমি এখন একজন স্বঘোষিত 50 পেন্স পার্টির সদস্য। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই একটু হাসল। এমপ্রেস বড় এলাকায় আর্ল হলের বিলাসবহুল ভিলার ভেতরে মিস অড্রে হলের পড়ার ঘর। সোনালি চুলের এই তরুণী তার সাইকোলজি টিচার মিস এসকালান্তের কথা মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে তার পাশে বসে থাকা বিশাল কুকুর সুশিকে আদর করে দিচ্ছিল। কোমর পর্যন্ত লম্বা কালো চুলের অধিকারী এসকালান্তে ওসেলেকা লক্ষ্য করলেন যে কুকুরটিও যেন খুব মন দিয়ে সব শুনছে। তিনি মুচকি হাসলেন এবং 2 সেকেন্ডের জন্য থামলেন। এরপর তিনি তার আলোচনা চালিয়ে গেলেন। বর্তমানে সাইকোলজির ক্ষেত্রে পুরোপুরি স্বীকৃত বা অর্থোডক্স কোনো থিওরি নেই। এখানে বেশ কিছু ঘরানা বা স্কুল অফ থট রয়েছে, যেমন সাইকো অ্যানালিসিস, পার্সোনালিটি অ্যানালিসিস এবং বিহেভিয়ারাল সাইকোলজি। অবশ্যই মন নিয়ে গবেষণা শুধু সাইকোলজিস্ট আর মনোরোগ বিশেষজ্ঞরা করেন না। মিস্টিক বা মিস্টিসিজম জগতের অনেক পেশাদার মানুষও একই ধরনের কাজ করছেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন হলেন দুঃখিত, আমি সিলেবাসের বাইরে চলে গিয়েছি। চলো
আমরা আবার আগের প্রসঙ্গে ফিরে যাই এবং সাইকো অ্যানালিসিস নিয়ে কথা বলি। অড্রে স্পষ্টভাবে এসকালান্তের আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা লক্ষ্য করল। তাই সে না জানার ভান করে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, টিচার, আমি মিস্টাসিজম বা অতীন্দ্রিয় জগতের মন নিয়ে গবেষণার পরিস্থিতি সম্পর্কে আরও জানতে চাই। আপনি তো জানেন আমার এ বিষয়ে অনেক আগ্রহ আছে। এসকালান্তে তার ঠোঁট কামড়ালেন, ভ্রু কুঁচকালেন এবং একটু বিব্রত হয়ে বললেন, কিন্তু এখানে গোপনীয়তার শপথ আছে। মানে আমি বলতে চাচ্ছি, এই থিওরি আর গবেষণাগুলো মিস্টাসিজম সার্কেলের গোপন বিষয়ের অংশ। এগুলো শুধুমাত্র ভেতরের মানুষরাই জানতে পারে, তাই নাকি? তাহলে কি আমি যোগ দিতে পারি? অড্রে খুব আশা নিয়ে জিজ্ঞেস করল। তারা তো কোনো মন্দ কাজের সাথে জড়িত নয়, তাই না? হ্যাঁ, তা কি করে সম্ভব? এটা শুধুমাত্র উৎসাহীদের নিয়ে তৈরি একটা সেমিনার। এসকালান্তে প্রসঙ্গ তোলার পর আবার কথা ঘুরিয়ে দিলেন। এটা নিয়ে পরে কথা বলা যাবে। চলো আগে আমরা পড়া চালিয়ে যাই। আমাকে জানতে হবে কোথায় থামতে হবে। আমি এক ধাপ করে এগোব। যদি সাইকোলজি অ্যালকেমিস্টসের সদস্যদের সাধারণ বৈশিষ্ট্য এমন হয়, তবে মিস্টার এর মতো পাগল আর বিকৃত মস্তিষ্কের মানুষদের নিয়ে আমাকে খুব বেশি চিন্তা করতে হবে না। অড্রে আলোচনার মোড় ঘোরানোর সময় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছুক হওয়ার ভান করল, কিন্তু তবুও সে ভদ্রভাবে সাইকো অ্যানালিসিসের তাত্ত্বিক ভিত্তিগুলো শুনতে লাগল। যখন ক্লাস শেষ হল এবং এসকালান্তেকে বিদায় জানানোর পর সে আবার পড়ার ঘরে ফিরে এল। সে সাবধানে ভারী কাঠের দরজাটা বন্ধ করল এবং গোল্ডেন রিট্রিভার সুসিকে জিজ্ঞেস করল, সুসি, তাকে দেখে তোমার কি মনে হল? সে মোটেও আন্তরিক নয়, সুসি সোজাসুজি উত্তর দিল। তারপর সে তার মাথাটা একটু কাত করে বলল, তবে সে যা বলেছে তা খুব মজার। আমার মনে হয় এটা মাংস আর বিস্কুটের চেয়েও বেশি মজার। সুসি, তুমি কি ভবিষ্যতে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট হতে চাও? পশুদের মানসিক রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ? যেমন গ্লেইন্ডদের ওখানে ওই ঘোড়াটি, যার ডিপ্রেশন বা বিষণ্ণতা আছে বলে সন্দেহ করা হচ্ছে। অড্রে হঠাৎ গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবল সুসিকে দেখতে একটু প্রফেশনাল লাগার জন্য তার জন্য কি একটা বিশেষ সাদা কোট আর সোনালি ফ্রেমের চশমা তৈরি করা উচিত কিনা। চ্যাপ্টার 357, হ্যাপেনিংস অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট। ফ্যাক্টরি এলাকা থেকে মিন্স্ক স্ট্রিটে ফিরে শার্লক মরিয়ার্টি খুব সাধারণ একটা লাঞ্চ করল। তারপর সে একটু ঘুমিয়ে নিল। সে যখন ঘুম থেকে উঠল তখন সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা বেশ অন্ধকার হয়ে এসেছে। ঘুম থেকে উঠলেও তার শরীরের ক্লান্তিটা কাটল না, যেন মনের একদম গভীর থেকে একটা অবসাদ তাকে ঘিরে রেখেছে। বেশ কিছুক্ষণ চুপচাপ নিজের চিন্তায় ডুবে থাকার পর শার্লক নিচে নেমে এল। প্রথম তলায় এসে সে গ্যাসের বাতিটা জ্বালাল। সোফায় বসে দিনের খবরের কাগজগুলো পড়ার জন্য সে প্রস্তুতি নিল। কিন্তু সোফার সামনের ছোট টেবিলটার ওপর নজর পড়তেই তার চোখ আটকে গেল। সেখানে একটা নিমন্ত্রণপত্র পড়ে আছে। শার্লক এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। পরক্ষণেই তার মনে পড়ল, কয়েকদিন আগে মিস টেলিন সামার তার কাজের মেয়েকে দিয়ে এই চিঠিটা পাঠিয়েছিলেন। শার্লক নিজের মনেই ভাবল, আমি তো প্রায় ভুলেই যাচ্ছিলাম এই লোক দেখানো ঘটকালির দাওয়াতের কথা। সে নিমন্ত্রণপত্রটা নামিয়ে রেখে প্রথম তলার বাথরুমে গেল। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিজেকে একটু চাঙা করে নিল সে। ব্যাকলুন্ডে আসার পর থেকে শার্লকের গোঁফ আর থুতনির নিচে দাড়ি বেশ ঘন হয়ে উঠেছে। এতে তার চেহারার ছাত্রসুলভ ভাবটা পুরোপুরি চলে না গেলেও তাকে দেখতে অনেক বেশি গম্ভীর আর শক্তপোক্ত মনে হয়। শার্লক আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবল যে আমাকে খুব ভালো করে চেনে না, সে হঠাৎ করে দেখলে আমাকে চিনতেই পারবে না। সে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল এবং মুখটা মুছে চশমাটা নাকের ওপর ঠিকঠাক বসিয়ে নিল। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে শার্লক একটা কড়া মাড় দেওয়া শার্ট আর কালো টেইলকোট পরে নিল। তারপর বেশ পরিপাটি হয়ে সে তার সিল্কের হ্যাটটা মাথায় দিল। হাতে নিল লাঠি আর নিমন্ত্রণপত্রটা। বাড়ি থেকে বের হয়ে সে পাশের বাড়িতে গিয়ে দরজার বেল বাজাল। দরজা খুলল জুলিয়ান নামের সেই কাজের মেয়েটি। ভেতরে যেতেই শার্লক দেখল মিস টেলিন সামারকে। সোনালি চুলগুলো স্টেলিন বেশ উঁচুতে বেঁধে রেখেছেন আর কানে পড়েছেন রূপালী কানের দুল। শার্লক হ্যাট খুলে মাথা নিচু করে তাকে সম্মান জানাল। সে খুব বিনীতভাবে বলল, মিস সামার, আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। শার্লক কথাটা কেবল সৌজন্য রক্ষার জন্যই বলেছে, কিন্তু এটা সত্যি যে আজ তাকে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি সুন্দরী লাগছিল। বোঝাই যাচ্ছে সাজগোজের ব্যাপারে স্টেলিন বেশ বড়সড় একটা উন্নতি করে ফেলেছেন। শার্লক বুঝতে পারল সেই পরকীয়ার মামলাটার পর থেকেই স্টেলিন আর মিস মেরির মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে। মেরি এখন 10,000 পাউন্ডের মালকিন, সেই সাথে সে ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলে যোগ দিয়েছে। সেখানে প্রভাবশালী অনেক মানুষের সাথে তার পরিচয় হয়েছে। নিশ্চয়ই রূপচর্চা, পোশাক আশাক আর গয়নাগাটির ব্যাপারে মেরির এখন অনেক জ্ঞান হয়েছে, আর সেখান থেকেই স্টেলিন সাহায্য পেয়েছেন। শার্লকের প্রশংসা শুনে স্টেলিনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল।
তিনি বললেন, এগুলো আমার নতুন কেনা কানের দুল, দাম পড়েছে 800। শার্লক মনে মনে হাসল আর ভাবল, এই ভদ্রমহিলা একদমই বদলাননি। সে তার হ্যাট, লাঠি আর কোটটা সেই কাজের মেয়ের হাতে দিয়ে ভেতরে ঢুকল। ঘরটা বেশ গরম রাখা হয়েছে, যাতে বাইরের হালকা শীতের আমেজটা বোঝা না যায়। উপস্থিত নারীদের অনেকেই বেশ খোলামেলা পোশাক পরে এসেছেন। মিস স্টেলিন সামার কর্ত্রীর ভূমিকা পালন করতে করতে এগিয়ে এলেন। তিনি বললেন, লুক তার কিছু বন্ধুর সাথে ব্যবসায়িক আলাপ করছে, তাই আমি তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি আরও বললেন, আপনি আগে খাবার খেয়ে নিন, তারপর আমি আপনার সাথে কয়েকজন উচ্চশিক্ষিত মহিলার পরিচয় করিয়ে দেব। শার্লক শুধু হাসল আর মনে মনে বলল, তার মোটেও প্রয়োজন নেই, আমাকে শুধু শান্তিতে খেতে দিলেই হবে। মুখে সে বলল, আমি খাবার সুবাস এখনই টের পাচ্ছি। অতিথি সংখ্যা 20 জনেরও বেশি হওয়ায় ডিনারের ব্যবস্থা ছিল বুফে স্টাইলে। শার্লক একটা প্লেট হাতে নিয়ে চারদিকে ঘুরে দেখল, খাবারের তালিকায় অনেক বৈচিত্র্য এসেছে। ট্রাউট মাছ, চিকেন পাই, মটরশুঁটি দিয়ে খাসির মাংসের স্টু, নোনতা হাঁসের মাংসের কারি ছিল সেখানে। আরও ছিল রোস্ট করা গরুর মাংস, টার্কি পাখি, বিপ টাং পেস্ট্রি, হ্যাম, সালাদ আর ক্রিম কেক। পানের জন্য ছিল শ্যাম্পেন আর রেড ওয়াইন। শার্লক কোণঠাসা হয়ে একা দাঁড়িয়ে ধীরে ধীরে খাবারগুলো উপভোগ করতে লাগল। মাঝে মাঝে সে মনে মনে বিচার করছিল যে কুইলাক ক্লাবের বাবুর্চিদের মতো এখানকার রান্না ততটা জুৎসই হয়নি। সে যখন দ্বিতীয়বার প্লেট ভরার কথা ভাবছিল, ঠিক তখনই স্টেলিন তাকে দেখে ফেললেন। শার্লক দেখল স্টেলিনের পাশে একজন পরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, গম্ভীর চেহারার আইনজীবী ইউর্গেন কুপার। শার্লক এগিয়ে গিয়ে কুশল বিনিময় করল। সে জিজ্ঞেস করল, মিস ডরিসের শারীরিক অবস্থা এখন কেমন? ইউর্গেন কুপার কিছুটা অস্বস্তির সাথে তার টাইটা টেনে ঠিক করল। সে উত্তর দিল, তিনি সামনের সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। শার্লক আন্তরিকভাবেই জানাল যে এটা শুনে সে খুব খুশি হয়েছে। ঠিক সেই সময় স্টেলিন কয়েকজন তরুণীকে নিয়ে সেখানে হাজির হলেন। তিনি পরিচয় করিয়ে দিতে শুরু করলেন। মিস স্টেলিন ইউর্গেনকে দেখিয়ে বললেন, ইনি মিস্টার ইউর্গেন কুপার, একজন নামকরা আইনজীবী। সপ্তাহে অন্তত 3 পাউন্ড উপার্জন করেন, আর মামলা জেতার কমিশন তো আছেই। বছরে তার আয় 200 পাউন্ডের বেশি হবেই। এরপর তিনি শার্লকের দিকে ইশারা করে বললেন, ইনি মিস্টার শার্লক মরিয়ার্টি, একজন পরিচিত ডিটেকটিভ। তার আয় অবশ্য অনিয়মিত, তবে প্রতিটি কেস থেকে তিনি 10 বা 50 পাউন্ডের মতো পেয়ে থাকেন। শার্লক মনে মনে ভাবল, এই ভদ্রমহিলা কি একটু বেশি সোজাসাপটা কথা বলেন না? পাশে দাঁড়িয়ে থাকা ইউর্গেন কুপারকেও বেশ বিরক্ত মনে হল, কিন্তু স্টেলিন সেদিকে পাত্তাই দিলেন না। তিনি তরুণীদের পরিচয় করিয়ে দিতে থাকলেন। তিনি বললেন, ইনি মিস স্যারা টেলর, তার বাবা মা দুজনেই স্কুলের শিক্ষক। এরপর বললেন, ইনি মিস অ্যাঞ্জেলিনা ওয়াটসন, তার বাবা ব্যাকলুন্ড পুলিশ ডিপার্টমেন্টের একজন সরকারি কর্মকর্তা। শার্লক সবার সাথে মৃদু হেসে শুভেচ্ছা বিনিময় করল। পরিচয় পর্ব শেষ হলে ইউর্গেন গম্ভীর গলায় বলল, মিস সামার, সবার সামনে এভাবে আয়ের কথা বলাটা শোভন নয়। স্টেলিন রেগে না গিয়ে উল্টো গম্ভীরভাবে বললেন, না মিস্টার ইউর্গেন, এটা খুব জরুরি একটা বিষয়। যদি আপনারা একে অপরকে পছন্দ করেন আর সংসার করার কথা ভাবেন, তবে আয় উপার্জন সবার আগে দেখা দরকার। তিনি হিসেব বুঝিয়ে বললেন, প্রতিদিন মাছ, মাংস, সবজি, দুধ, পাউরুটি আর মাখনের দরকার হয়। শুধু খাবারের পেছনেই সপ্তাহে 1 পাউন্ড 5 শলি খরচ হয়ে যায়। ভালো একটা বাড়ি ভাড়া নিতেও সপ্তাহে 1 পাউন্ড লাগে। গ্যাস, পানি, কয়লা আর যাতায়াত খরচ মিলিয়ে আরও 10 শলি ধরে রাখুন। তিনি আরও বললেন, স্ত্রীকে কি মাঝে মধ্যে নাটক দেখতে বা কনসার্টে নিয়ে যাবেন না? সারা বছরে পোশাকের জন্য অন্তত 30 পাউন্ড আলাদা রাখা দরকার। তাছাড়া আছে কাজের মেয়ের বেতন, সন্তানের পড়াশোনা আর বিপদের দিনের চিকিৎসার খরচ। বছরে 200 পাউন্ডের নিচে আয় হলে সুন্দর আর সুখী সংসার চালানো অসম্ভব। তাই সময় নষ্ট না করার জন্য আমি শুরুতেই এই কথাগুলো বলে দেওয়াটা উচিত মনে করি। আইনজীবী হয়েও ইউর্গেন কুপার এই যুক্তির বিপক্ষে কোনো কথা খুঁজে পেল না। শার্লক মরিয়ার্টি মনে মনে হাসল। সে জানত মধ্যবিত্ত সমাজে এই হিসেবগুলো কতটা রূঢ় আর বাস্তব। শার্লক বলল, আপনার কথা একদম ঠিক মিস সামার, আয় অনেক বড় একটা ব্যাপার। যাদের বছরে 400 পাউন্ডের বেশি আয়, তারাই তো আপনার মতো এমন সুন্দর ভোজের আয়োজন করতে পারে। তারাই তো পারে নিজের স্ত্রীকে এমন সুন্দর পোশাক আর দামি দুল উপহার দিতে। স্টেলিন নিজের হাসি চেপে কিছুটা গর্বের সাথে বললেন, আমাদের আয় বছরে 430 পাউন্ড। শার্লক বুঝতে পারল স্টেলিন আর লুক সামারের মোট বার্ষিক আয়ের কথাই তিনি বলছেন। খানিকক্ষণ পর স্টেলিন অন্য অতিথিদের সাথে কথা বলতে চলে গেলেন। শার্লক লক্ষ্য করল মিস স্যারা টেলর আর মিস অ্যাঞ্জেলিনা ওয়াটসন আইনজীবীর প্রতিই বেশি আগ্রহী, কারণ তার চেহারাও সুন্দর আর তার পেশা এবং আয় অনেক বেশি নিশ্চিত। অন্যদিকে একজন প্রাইভেট ডিটেকটিভ, যার চাকরি বা আয়ের কোনো নিশ্চয়তা নেই, সে তাদের কাছে খুব একটা গুরুত্ব পেল না। তাছাড়া দাড়িওয়ালা শার্লককে দেখতেও কেমন যেন অগোছালো লাগছিল। শার্লক বেশি সময় তাদের সাথে থাকল না।
সে অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে গেল আর এক কোনায় গিয়ে খাবার খেতে খেতে ইউরগেনের অস্বস্তি দেখতে লাগল। খাওয়ার সময় মিস্টার সামারের 2 সন্তান শার্লকের কাছে দৌড়ে এলো। তারা বড় বড় চোখ করে জিজ্ঞেস করল, মিস্টার শার্লক মরিয়ার্টি, আমরা শুনেছি আপনি নাকি একজন ডিটেকটিভ। শার্লক হাসি মুখে সায় দিল। ছোট মেয়েটি বায়না ধরল, আপনি কি আমাদের কোনো একটা রহস্য সমাধানের গল্প শোনাবেন? শার্লক কয়েক মুহূর্ত ভাবল, সে কি এদেরকে পরকীয়া ধরা বা হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে পাওয়ার গল্প শোনাবে? সেগুলো বাচ্চাদের শোনানোর মতো নয়। তাই সে মনে মনে একটা গল্প সাজিয়ে নিল। সে বলল, ঠিক আছে, আমি তোমাদের একটা গুপ্তধনের গল্প বলছি। পূর্ব বালাম থেকে ফিরে আসা একজন অফিসার হঠাৎ করেই খুন হয়ে গেলেন। শার্লক তার আগে পড়া গোয়েন্দা গল্পগুলো থেকে একটা জোড়াতালি দেওয়া গল্প বলতে লাগল। বাচ্চাগুলো খুব মনোযোগ দিয়ে সেই গল্প শুনতে লাগল। গল্প বলতে বলতে শার্লক নিজেও বেশ ফুরফুরে অনুভব করতে লাগল। অনুষ্ঠান শেষ হওয়ার দিকে শার্লক যখন চলে যেতে উদ্যত হল, তখন দেখল স্টেলিন খুব খুশি মনে ঘুরে বেড়াচ্ছেন। শার্লক জিজ্ঞেস করল, আপনাকে আজ খুব খুশি দেখাচ্ছে, বিশেষ কোনো কারণ আছে কি? স্টেলিন মৃদু হেসে বললেন, সোমবার মিস মেরি ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলের চিফ সেক্রেটারি হিবার্ট হোলের সাথে লাঞ্চ করবেন। মিস্টার হিবার্ট হল আসলে আর্ল হোলের বড় ছেলে, একজন সত্যিকারের অভিজাত বংশের মানুষ। তিনি কাউন্সিলের সব সদস্যদের দাওয়াত দিয়েছেন এবং সাথে 2-3 জন বন্ধু নিয়ে আসার অনুমতি দিয়েছেন। স্টেলিন আনন্দের সাথে জানালেন যে মেরি তাকে আর লুক সামারকেও সাথে যাওয়ার অনুরোধ করেছেন। সোমবার বিকেলে মিস স্টেলিন সামার আর লুক সামার বেশ দামি পোশাক পরে এমপ্রেস বড়োর দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে একটা বিশাল অট্টালিকা দেখে স্টেলিন কিছুটা ভড়কে গেলেন। মার্বেল পাথরের মূর্তি, পানির ফোয়ারা আর বড় বাগান দেখে তার বুক দুরুদুরু করতে লাগল। ভিলার ভেতরে ঢোকার আগেই সে তার স্বামীকে জিজ্ঞেস করল, লুক, আমার নেকলেসটা কি পোশাকের সাথে মানাচ্ছে না? লুক হেসে মাথা নেড়ে বলল, তুমি মিছেমিছে চিন্তা করছ, অভিজাত মানুষরাও আমাদের মতোই খায় আর থাকে, শুধু একটু বড় বাড়িতে থাকে, এই যা। ভেতরে ঢুকে স্টেলিন দেখল বিশাল ঝাড়বাতি আর জমকালো হলঘর। সেখানে খাবারের বিশাল আয়োজন করা হয়েছে। তালিকায় ছিল হাঁসের কলিজা, ড্রাগন বোন ফিশ আর লবস্টার। স্টেলিন অবাক হয়ে ভাবল যে কোনো বড় উৎসবে তারাও এমন খাবার খেতে পারে, তবে অরমির ওয়াইন আর শ্যাম্পেনের খরচ চালানো তাদের সাধ্যের বাইরে। হঠাৎ স্টেলিন দেখল সোনালি চুল আর সবুজ চোখের এক সুন্দরী তরুণী তাদের দিকে হেঁটে আসছে। মেয়েটিকে দেখতে ঠিক যেন স্বর্গের কোনো দেবদূত বা পরীর মতো। তার কানে ছিল পান্না পাথরের ছোট সুন্দর দুল। মেয়েটির মার্জিত ভাব দেখে স্টেলিন নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। সে জড়তা কাটিয়ে মেয়েটিকে হ্যালো বলল। মেয়েটি খুব সুন্দরভাবে পাল্টা সম্ভাষণ জানাল। কিছুক্ষণ পর স্টেলিন ভিলার বারান্দায় গিয়ে একা দাঁড়াল। সেখানে সে আবার সেই মেয়েটিকে দেখতে পেল। মেয়েটির পায়ের কাছে একটা সোনালি রঙের গোল্ডেন রিট্রিভার কুকুর চুপচাপ বসে আছে। স্টেলিন কথা বলার সুযোগ খুঁজতে কুকুরটির প্রশংসা করে বলল, ওহ, কি সুন্দর কুকুর। মেয়েটি হাসি মুখে বলল, সুশিকে প্রশংসা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। স্টেলিন মনে মনে ভাবল, তারও এমন একটা পোষা প্রাণী থাকা দরকার যা তাদের আভিজাত্য প্রকাশ করবে। সে জিজ্ঞেস করল, শুনেছি অভিজাতরা শিকারী কুকুর পালে, এটাও কি তেমন কিছু? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ। স্টেলিন তখন হাসি মুখে জিজ্ঞেস করল, এমন একটা কুকুর কিনতে কত পাউন্ডের দরকার হয়? সেই অসাধারণ সুন্দর আর রুচিশীল মেয়েটি নিজের কুকুরের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় উত্তর দিল, 450 পাউন্ড। স্টেলিন স্তব্ধ হয়ে গেল। যেখানে তার স্বামীর সারা বছরের আয় 430 পাউন্ড, সেখানে এই মেয়েটির পোষা কুকুরের দামই তার চেয়ে বেশি। চ্যাপ্টার 358, দ্য সানস ওরি। আর্ল হল এর ভিলা থেকে ফেরার পথে একটি বিলাসবহুল ঘোড়ার গাড়িতে বসেছিলেন লুক সামার। তিনি মিস মেরির সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিথিকে নিয়ে গল্প করছিলেন। তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলের চেয়ারম্যান এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রধান স্যার ডার শ। আরও ছিলেন ওই একই কাউন্সিলের সদস্য এবং রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট, হাউস অব কমন্সের মেম্বার অব পার্লামেন্ট মিস্টার কেভ। সেই সাথে ছিলেন মিডসোশায়ার মেডিকেল হেলথের ডিরেক্টর ইনচার্জ এবং প্রখ্যাত চিকিৎসক মিস্টার হক্সলি। এরা সবাই ছিলেন সরকার, রাজপরিবার অথবা পার্লামেন্টের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আসন্ন অ্যান্টি পলিউশন অ্যাক্ট এবং স্মোক এমিশন অ্যাক্টের সবচেয়ে বড় ভিত্তি হতে যাচ্ছিল এই কাউন্সিলের চূড়ান্ত রিপোর্ট। কয়েন কোম্পানি, যারা মূলত অ্যান্থ্রাসাইট এবং কাঠকয়লা নিয়ে কাজ করত, তারা চাইছিল এই উন্নয়নের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে। এতে করে তাদের পুরনো এবং বড় প্রতিযোগীরা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে সমস্যায় পড়ত। লুক সামার বলছিলেন,
তারা অবশ্যই টাকা খরচ করতে কার্পণ্য করবে না এবং আমাদের তদন্তে বাধা দেওয়ার জন্য পার্লামেন্টের বাঘা বাঘা সদস্যদের হাত করার চেষ্টা করবে। আমাদের কাছে একটা পরিষ্কার সমাধান থাকতে হবে, ঠিক যেমনটা হিবার্ট হল বলেছেন। আমাদের জনমতকে নিজেদের পক্ষে আনতে হবে এবং খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে ধোঁয়ার দূষণের ভয়াবহতা বারবার প্রচার করতে হবে। লুক সামার ছিলেন কয়েন কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার এবং এই কোম্পানির প্রধান শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রক মেরির প্রধান সহকারী। ব্যক্তি হিসেবে লুক সামার নিজেও বেশ দক্ষ ছিলেন। কথা বলতে বলতে লুক সামার হঠাৎ খেয়াল করলেন যে তার স্ত্রী তার পাশেই বসে আছেন, কিন্তু একটা শব্দও বলছেন না। মনে হচ্ছিল স্টেলিন সামার যেন তার আত্মা হারিয়ে ফেলেছেন। লুক সামার চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, স্টেলিন, কি হয়েছে? স্টেলিন সামার হঠাৎ বাস্তবে ফিরে এলেন এবং জোর করে একটু হেসে বললেন, কিছু না, আমি আসলে একটু ক্লান্ত। লুক সামার হাসিমুখে বললেন, সেটাই স্বাভাবিক। এত সব গুরুত্বপূর্ণ মানুষদের দেখে তুমি নিশ্চয়ই খুব স্নায়বিক চাপে ছিলে। এখন তুমি অবশেষে বিশ্রাম নিতে পারো। ক্লান্তি আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। সত্যি বলতে আমার অবস্থাও ঠিক একই। স্টেলিন সামার কোনো উত্তর দিলেন না, বরং তিনি জানলা দিয়ে বাইরের লেক আর পার্কের দিকে তাকিয়ে রইলেন। তার কানে এখনও কিছুক্ষণ আগের সেই তরুণী অভিজাত মেয়েটির ক্যাজুয়াল কথাগুলো বাজছিল। 450 পাউন্ড। একটি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুরের দাম 450 থেকে 700 পাউন্ডের মধ্যে হয়। সিটি অফ সিলভার, সেই মিনার বা স্পায়ারের একদম নিচে। ডেরিক বার্গ একটি ছোট ঘরে বন্দী ছিলেন, যেখানে তাকে নিয়মিত খাবার এবং ওষুধ দেওয়া হচ্ছিল। এর ফলে তার মানসিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছিল এবং তার সেই দৃষ্টিবিভ্রম বা আবোল তাবোল শব্দ শোনার সমস্যাগুলো আর ছিল না। ডেরিক বার্গ বিছানার কোনায় বসে ভাবছিলেন, আমি হয়তো আর 1-2 দিনের মধ্যেই এখান থেকে বের হতে পারব। এমন পরিবেশে দীর্ঘ সময় বন্দী থাকা সত্যিই খুব কঠিন কাজ। পাশের সেলে থাকা অনুসন্ধান দলের প্রাক্তন ক্যাপ্টেন এখানে 42 বছর ধরে বন্দী আছেন, তবুও তিনি এখনও খুব সচেতন এবং যৌক্তিক কথা বলেন। ডেরিক বার্গ মনে মনে ভাবলেন, আমি হলে নিশ্চিতভাবেই পাগল হয়ে যেতাম। যাই হোক, সেই লোকটির মুখে শোনা বিভিন্ন অভিযান আর অদ্ভুত সব দানবদের গল্পগুলো একই সাথে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর ছিল। ডেরিক বিছানায় বসে প্রায় শেষ হয়ে আসা মোমবাতির দিকে তাকিয়ে রইলেন। রক্ষকরা তার পরবর্তী বেলার খাবার এবং ওষুধ নিয়ে আসার আগে তাকে পুরো অন্ধকারে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন ধূসর কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়ছে এবং মিস্টার ফুলের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, সবার জন্য প্রস্তুত হও। এই পরিবর্তনটি ছিল মুহূর্তের জন্য। ডেরিক বার্গ তার মনোযোগ স্থির করলেন এবং অবচেতনভাবেই নিজের হৃদস্পন্দন গুনতে শুরু করলেন। তবে তিনি শীঘ্রই বুঝতে পারলেন যে এর কোনো প্রয়োজন নেই, কারণ এখন তিনি একাকী আছেন এবং কাউকে এড়িয়ে চলার দরকার নেই। হৃদস্পন্দন গোনা বন্ধ করে ডেরিক বার্গ দ্রুত একটি প্রশ্নের কথা ভাবলেন। মিস্টার ফুল যখন তাকে এই ধূসর কুয়াশার ওপরে টেনে নেবেন, তখন কি এই মিনারের নিচের সেই সিল করা রহস্যময় বস্তুটি তাকে শনাক্ত করে ফেলবে? এগুলো এমন দুটি রহস্যময় বস্তু যা সিটি অফ সিলভারকে বেশ কয়েকবার বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। নার্ভাস আর অস্বস্তির মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না ডেরিক বার্গ। হঠাৎ তিনি দেখলেন শূন্য থেকে অন্তহীন গাঢ় লাল আলো বের হয়ে আসছে এবং তাকে গ্রাস করে নিচ্ছে। সেই ছোট বন্ধ ঘরটি পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। এমনকি তার নিঃশ্বাসের শব্দ অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। হঠাৎ ডেরিক বার্গ এবং সেই প্রাক্তন ক্যাপ্টেনের ঘরের মধ্যবর্তী ধাতব দেয়ালে একটা টোকা দেওয়ার শব্দ হল। পরস্পরের সাথে কথা বলতে চাইলে তারা এই সংকেত ব্যবহার করতেন। টাক। অন্য পাশের ব্যক্তিটি আঙুল বাঁকিয়ে আবার টোকা দিলেন। এর পরপরই একটা তৃতীয় টোকা পড়ার কথা ছিল, কিন্তু সেটা আর পড়ল না। অনেকক্ষণ পর আবার দ্বিধাদ্বন্দ্ব নিয়ে টোকা দেওয়ার শব্দ শোনা গেল। এরপর 2 রুমেই গভীর নীরবতা নেমে এলো এবং আর কোনো শব্দ শোনা গেল না। দুপুরের খাবার শেষ করে অড্রে হল কিছুক্ষণ পিয়ানো প্র্যাকটিস করলেন এবং সময়ের দিকে খেয়াল রেখে নিজের শোবার ঘরে ফিরে গেলেন। বাবার স্টাডি রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন দরজাটা কিছুটা খোলা আছে এবং টেবিলের ওপর এক গাদা কাগজপত্র পড়ে আছে। আগে তো এগুলো এখানে ছিল না। অড্রে হল কৌতূহলী হয়ে নিজের হাঁটার গতি কমিয়ে দিলেন এবং সুসির দিকে তাকিয়ে চোখ টিপলেন। একজন স্পেকটেটর হিসেবে সুসির জন্য তার মালকিনের ইশারা বোঝা খুব সহজ ছিল। অবশ্য মাঝে মাঝে সে এমন ভান করত যেন সে কিছুই বোঝেনি, শুধু চুপচাপ শুয়ে থাকতে চায়। সংকেত পেয়ে সুসি নিঃশব্দে স্টাডি রুমের ভেতর ঢুকে পড়ল। সে তার সামনের পা দুটো বাড়িয়ে টেবিলের কিনারে রাখল এবং সোজা হয়ে দাঁড়াল। সে দ্রুত কাগজের স্তূপের প্রথম পাতাটি দেখে নিল এবং অড্রে হল এর পাশে ফিরে এসে নিচু স্বরে বলল, ইস্টবরো, ডক এরিয়া এবং ফ্যাক্টরি ডিস্ট্রিক্টের সব স্তরের মানুষের জীবনযাত্রার ওপর একটি সমীক্ষা। সুসি জিজ্ঞেস করল, অড্রে, এই কথাগুলোর মানে কি? ইস্টবরো, ডক এরিয়া এবং ফ্যাক্টরি ডিস্ট্রিক্টের জীবনযাত্রার ওপর সমীক্ষা? বাবা হঠাৎ কেন এই সমীক্ষা করতে দিলেন? আমার তো মনে পড়ে না যে আমি বাবাকে এ নিয়ে কিছু বলেছি। অড্রে হল বেশ বিভ্রান্ত হলেন
এবং সুসির প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন যে চাকররা যে যার কাজে ব্যস্ত এবং তার দিকে কেউ খেয়াল করছে না। তিনি মাথা কিছুটা উঁচিয়ে শান্ত ভঙ্গিতে আর্ল হল এর স্টাডি রুমে প্রবেশ করলেন। ডেস্কের সামনে দাঁড়িয়ে অড্রে হল রিপোর্টটির দিকে তাকালেন এবং দেখলেন এর শিরোনাম ঠিক সুসি যা বলেছিল তাই। এটা টাইপরাইটারে টাইপ করা একটি ডকুমেন্ট। তদন্তকারীর নাম মাইক জোসেফ, যিনি একজন সাংবাদিক। নিচের দিকে অ্যাভারনাইট গডেসের পবিত্র প্রতীক বা সেক্রেড অ্যাম্বলেম আঁকা আছে। অড্রে হল ভাবলেন, এটা কি তবে চার্চ অব দ্য গডেসের নির্দেশে করা হয়েছে? কিন্তু বাবাকে কেন এর একটা কপি দেওয়া হল? ওহ, বাবা তো গডেসের একজন বিশ্বাসী এবং চার্চ হয়তো চায় এই বিষয়ে বাবা তাদের সাহায্য করুক। এটা তো ভালো ব্যাপার। অড্রে হল একটা প্রাথমিক ধারণা করে নিলেন। তিনি নিজেও আগে অন্য কাউকে দিয়ে এমন একটা তদন্ত করার কথা ভেবেছিলেন, কিন্তু তিনি মনে করেছিলেন এতে করে পর্দার আড়ালে থেকে অন্যদের পরিচালনা করার যে উদ্দেশ্য তার আছে সেটা ব্যাহত হতে পারে। অন্যান্য অভিজাতদের নজরে পড়ে যাওয়াটা খুব সহজ ছিল, তাই তিনি দ্বিধায় ছিলেন। অড্রে হল ফাইলটি হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন। তিনি দেখলেন যে শুধু মাইক জোসেফ একাই এই রিপোর্ট তৈরি করেননি। আরও বেশ কিছু মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মাঠ পর্যায়ে তদন্ত করেছেন। তাদের কেউ কেউ এমনকি বিভিন্ন উগ্র গোষ্ঠী বা কাল্টের বিস্তার এবং গ্যাংস্টারদের সাথে বিয়ন্ডারদের যোগসাজশের কথা উল্লেখ করেছেন। অড্রে হল দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে প্রায় ৩টা বাজতে চলল। তিনি দ্রুত রিপোর্টটি খুঁটিয়ে পড়ার চিন্তা বাদ দিলেন এবং ডকুমেন্টগুলো ঠিক আগের মতো গুছিয়ে রাখলেন। বেরিয়ে যাওয়ার আগে তিনি সাথে করে একটা বই নিলেন, যাতে কেউ তাকে দেখলে মনে করে তিনি বই নিতেই ভেতরে ঢুকেছিলেন। ঠিক ৩টার সময় ঘড়ির পেন্ডুলামের শব্দ যখন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, অড্রে হল ততক্ষণে সেই বিশাল প্রাসাদের ভেতরে পৌঁছে গেছেন। সেই গাঢ়লাল মায়াবী আলোর মাধ্যমে তিনি নিজেকে সেই প্রাচীন লম্বা টেবিলের পাশে আবিষ্কার করলেন। তিনি হাসলেন এবং উঠে দাঁড়িয়ে প্রধান আসনের দিকে তাকিয়ে সম্মান জানালেন। শুভ অপরাহ্ন, মিস্টার ফুল টিল্ডে। পাল্টা অভিবাদন হিসেবে মিস্টার ফুল মাথা সামান্য নিচু করলেন। এরপর অড্রে হল যথাক্রমে দ্য হ্যাংড ম্যান, দ্য ওয়ার্ল্ড এবং অন্যদের সম্ভাষণ জানালেন। তিনি তীক্ষ্ণভাবে লক্ষ্য করলেন যে দ্য সান বা ডেরিক বার্গকে একটু অস্বস্তিতে দেখাচ্ছে। অড্রে হল জিজ্ঞেস করলেন, তুমি কি নিয়ে চিন্তিত? এর ফলে ক্লাইন মোরত্তির আর কিছু বলার দরকার হল না, কারণ তিনিও খেয়াল করেছিলেন যে লিটল সান এর কোনো একটা সমস্যা হয়েছে। এই রহস্যময় স্থানে একটু আগেই পৌঁছে ক্লাইন টেবিলের ওপরের জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলেন। তিনি আজিকের তামার বাঁশি, বায়োলজিক্যাল পয়জন বোটল এবং নিউমিনাস এপিস্কোপেটের তামার বাঁশি সহ অন্যান্য জিনিসগুলো কুয়াশা দিয়ে ঢেকে এক কোণায় সরিয়ে রেখেছিলেন। বর্তমানে তার সামনে টেবিলের ওপর শুধু ব্ল্যাক এম্পারার কার্ডটি রাখা ছিল। মিস্টার ফুলের পরিচয়ের সাথে এটি বেশ মানানসই ছিল। ডেরিক বার্গ কিছুই গোপন করলেন না। তিনি কিভাবে অসুস্থ হওয়ার ভান করে সফল হয়েছেন এবং চিকিৎসার জন্য তাকে মিনারের নিচে বন্দী করা হয়েছে সব খুলে বললেন। শেষে তিনি জিজ্ঞেস করলেন, সম্মানিত মিস্টার ফুল, সেই রহস্যময় বস্তু বা মিস্টিক্যাল আইটেম কি ট্যারট ক্লাবে আমার অংশগ্রহণের কথা শনাক্ত করে ফেলবে? ক্লাইন মনে মনে ভাবলেন, আমি জানব কি করে? আমি তো জানিই না ওটা কি বস্তু। তবে এখন পর্যন্ত কোনো অদ্ভুত বা শক্তিশালী শক্তি এখানে ঢোকার চেষ্টা করেনি। এমনকি ইটার্নাল ব্লেজিং সান এবং ট্রু ক্রিয়েটরও এই জায়গাটা খুঁজে পায়নি। ক্লাইন ব্রোঞ্জ টেবিলের কিনারে আঙুল দিয়ে টোকা দিলেন এবং খুব সহজ ভঙ্গিতে উত্তর দিলেন। সাধারণভাবে বলতে গেলে ওটা কিছু খুঁজে পাওয়ার কথা নয়, তবে কিছু মিস্টিক্যাল আইটেম বা রহস্যময় বস্তুর বিশেষ ক্ষমতা থাকে। মিস্টার ফুলের কাছ থেকে একটা ইতিবাচক উত্তর পেয়ে ডেরিক বার্গ সাথে সাথেই আশ্বস্ত হলেন। তিনি সম্মতি জানিয়ে বললেন, আমিও এর বিশেষ ক্ষমতা সম্পর্কে নিশ্চিত নই। এটা সিটি অব সিলভারের অন্যতম প্রধান গোপন বিষয়। এই পর্যায়ে তার হঠাৎ মনে পড়ল সেই প্রাক্তন ক্যাপ্টেন তাকে কি বলেছিলেন। তিনি হুট করে একটা প্রশ্ন করে বসলেন, আপনারা কি আমন নামের কারো কথা শুনেছেন? আমন? ক্লাইন মোরত্তি কিছুক্ষণ ভেবে মনে করার চেষ্টা করলেন নামটা কেন তার পরিচিত মনে হচ্ছে। তবে তিনি তাড়াহুড়ো করে কোনো উত্তর দিলেন না। এর পরিবর্তে তিনি দ্য হ্যাংড ম্যানের দিকে তাকালেন। তিনি জানতেন চার্চ অব স্টর্মসের এই মাঝারি পদের সদস্যটি নিশ্চয়ই আমন সম্পর্কে জানেন। হয়তো তিনি ক্লাইনের চেয়েও বেশি কিছু জানেন। একইভাবে অড্রে হল ও দ্য হ্যাংড ম্যানের দিকে তাকালেন। তিনিও আগেরবার তার কাছ থেকে এই নামটা শুনেছিলেন। ফোর্স ওয়াল ফ্যালফ্যাল করে তাকিয়ে শুনছিলেন, কারণ তার মনে হচ্ছিল এখানকার আলোচনার বিষয়গুলো সবসময় তার জ্ঞানের বাইরে। আলজের বা দ্য হ্যাংড ম্যান ভ্রুকুটি করলেন এবং বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, সিটি অব সিলভারের আশেপাশের এলাকায় অভিযান চালানোর সময় কি তুমি এমন কারো দেখা পেয়েছ যে নিজেকে আমন বলে পরিচয় দিয়েছে, নাকি তুমি এ সংক্রান্ত কোনো রেকর্ড খুঁজে পেয়েছ? ডেরিক বার্গ গুরুত্বের সাথে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ৪২ বছর আগে একটি অনুসন্ধানকারী দল অন্ধকারের গভীরে এমন এক ব্যক্তির দেখা পেয়েছিল যে নিজেকে আমন বলে দাবি করেছিল। তারা সিটি অব সিলভারে ফিরে আসার পর একে একে সবাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা লস অফ কন্ট্রোলের শিকার হয়।
তাদের মধ্যে মাত্র একজন বেঁচে ছিলেন, যাকে মিনারের নিচে আমার পাশের সেলে বন্দী করে রাখা হয়েছে। ফোর্স ওয়াল, যার উপন্যাস লেখার প্রচুর অভিজ্ঞতা ছিল, তিনি একটা ধারণা করে বললেন, হয়তো সেই লোকটিও পাগল হয়ে গিয়েছিলেন এবং এটা ছিল কেবল তার কল্পনার রং মেশানো গল্প। আলজের টেবিলের শেষ প্রান্তে বসে থাকা মিস্টার ফুলের দিকে একবার তাকালেন। তাকে ভাবলেশহীন অবস্থায় বসে থাকতে দেখে আলজের সাহস করে বললেন, কল্পনা হতেই পারে, তবে কেউ বিনা কারণে আমন নামটা কল্পনা করবে না। তিনি দোসানের দিকে তাকিয়ে বললেন, চতুর্থ যুগে, মানে আমরা যে রাজ্যে বাস করি সেখানে প্রায় 15 বছর আগে একটি পরিবার ছিল যাদের অদ্ভুত সব ক্ষমতা ছিল। তারা টিউডার রাজবংশের অন্তর্ভুক্ত ছিল এবং তাদের বংশপদবী বা সারনেম ছিল আমন। এমনকি সেই যুগে যখন প্রচুর হাই সিকোয়েন্স বিয়ান্ডার ছিল, তখনও এই বংশের নাম নেওয়াটা ছিল নিষিদ্ধ। চ্যাপ্টার 359, দ্য ব্লাসফেমার। মিস অড্রে হল জাস্টিস হিসেবে দ্য সানের হয়ে জিজ্ঞেস করল, কেন? দ্য হ্যাংডম্যান আলজার উইলসন সরাসরি উত্তর না দিয়ে নিজের কথা চালিয়ে গেল। আব্রাহাম, অ্যান্টিগোনাস, আমন, জেকব এবং তামারা হল সেই 5টি বড় পরিবার যারা টিউডর রাজবংশ প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। ব্লাড এম্পেরর এর পরেই ছিল তাদের অবস্থান। তাদের মধ্যে আমন পরিবার হল সবচেয়ে রহস্যময়। তাদের ইতিহাস সম্পর্কে খুব অল্পই জানা যায়। মনে হয় কোনো এক অশুভ শক্তি তাদের সব চিহ্ন মুছে দিয়েছে বা বিকৃত করে ফেলেছে। 5 সমুদ্রের রাজা নাস্টের কাছ থেকে একটা তথ্য পাওয়া গিয়েছিল। এই আমন পরিবার আসলে একদল ব্লাসফেমার, যারা ঈশ্বরদের ক্ষমতা কেড়ে নেওয়ার গোপন রহস্য জানে। তাছাড়া আমন পরিবার নিজেদের প্রাচীন সূর্যদেব বা এনশিয়েন্ট সান গডের বংশধর বলে দাবি করে। ডেরিক বার্গ বেশ অবাক হয়ে গেল। পৌরাণিক কাহিনী সম্পর্কে তার যা জ্ঞান, তাতে প্রাচীন সূর্যদেব বা এনশিয়েন্ট সান গড নামে কেউ ছিল বলে সে কখনো শোনেনি। 8 জন প্রাচীন দেবতার কথা সে জানত। তারা হল জায়ান্ট কিং অর্মির, ড্রাগন অফ ইমাজিনেশন অ্যাঙ্কভেল্ট, মিউটেন্ট কিং কাবস্টির, এলফ কিং সনিয়াথ্রিম, কিং অব ডেমোনিক উলফস ফ্লেগ্রিয়া, ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত, ফিনিক্স অ্যানসেস্টর গ্রেগ্রেস এবং ডেভিল মনার্ক ফারবৌতি। তাদের কারো হাতেই সূর্যের কর্তৃত্ব বা অথরিটি ছিল না। ডেরিক এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবল। যদি কোনো একটা সম্পর্ক খুঁজতেই হয়, তবে সবকিছু সৃষ্টিকারী সেই ঈশ্বর, যিনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞাত, তার সূর্য সম্পর্কিত কিছু ক্ষমতা ছিল। তবে কি আমন পরিবার তাঁরই বংশধর? দ্য সান চুপ করে আছে দেখে আলজার নিজের থুতনির দাড়ি চুলকাতে চুলকাতে বলল, আমন পরিবার হল 1 থেকে 2000 বছর আগের এক প্রাচীন বংশ। তারা প্রায় ইতিহাসেরই অংশ। আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি যে লোকটির কথা বললেন, সে সিলভার সিটির আশেপাশে কেন ঘুরে বেড়াচ্ছিল? তার উদ্দেশ্য কি ছিল? ঠিকই তো, মিস্টার হ্যাংডম্যান আর মিস জাস্টিসদের পৃথিবীতে যে আমন পরিবারের অস্তিত্ব আছে, তারা আমাদের সিলভার সিটির আশেপাশে কেন আসবে? ডেরিক মনে মনে ভাবল। কেন সে অতিথি হওয়ার অনুরোধ রক্ষা করার বদলে নিজের কথা রাখল না? কেন সে রহস্যময়ভাবে চলে গেল, যার কারণে পুরো দলটা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? হ্যাঁ, ক্যাপ্টেন ছাড়া সবাই পাগল হয়ে গেল। সে আসলে কি চায়? সে কি খুঁজছে? সে যদি ঈশ্বরের বংশধর হয়, তবে হয়তো তার উদ্দেশ্য আমার মতোই, প্রাচীন সময়ের সেই মহাপ্রলয় বা ক্যাটাক্লিজমের কারণ খুঁজে বের করা এবং অভিশাপের সত্যতা জানা। ডেরিক কিছুক্ষণের জন্য কল্পনার সাগরে ভেসে গেল। একটু পরে সে মাথা নেড়ে বলল, মিস্টার হ্যাংডম্যান, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমি নিজেও এই ব্যাপারটি বোঝার চেষ্টা করছি। আলজারকে একটু হতাশ মনে হল। সে উত্তর দিল, আপনার পাশের সেলে যে সিলভার সিটির প্রাক্তন প্রধান বন্দী আছে, তার সাথে আরও বেশি কথা বলার চেষ্টা করুন। দেখুন তার কাছ থেকে আরও কোনো তথ্য বের করা যায় কি না। একটু ভেবে সে ডেরিককে সাবধান করে দিল, তবে আপনাকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। আমার মনে হয় ওই লোকটি অত্যন্ত বিপজ্জনক। অত্যন্ত বিপজ্জনক? আপনিও কি তাই মনে করেন? ডেরিক বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। 6 সদস্যের কাউন্সিলের বড়রা বা এল্ডাররাও ঠিক একই কথা মনে করেন। দ্য হ্যাংডম্যান মাথার উপরের বিশাল গম্বুজের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। যারা তা মনে করে না, তাদের বুদ্ধি ঠিক নেই। দ্য সানকে এখনও বিভ্রান্ত দেখে সে মাথা নেড়ে বলল, ওই অনুসন্ধানকারী দলের মধ্যে সে একমাত্র বেঁচে থাকা সদস্য। শুধুমাত্র এই একটা তথ্যই প্রমাণ করার জন্য যথেষ্ট যে তার মধ্যে মারাত্মক কিছু একটা সমস্যা আছে। সে 42 বছর ধরে ওই অন্ধকার কুঠুরিতে র্যাম্পেজারদের সাথে আছে, তবুও সে খুব শান্ত আর যুক্তিপূর্ণভাবে কথা বলছে। এটাই তো প্রমাণ করে যে সে কতটা অদ্ভুত। আর তার সাথে এই রহস্যময় আমনের ব্যাপারটা মেলালে বিপদটা আরও পরিষ্কার হয়ে যায়। এই কথাগুলো ডেরিক আগেও টুকরো টুকরোভাবে ভেবেছিল, কিন্তু কখনো এভাবে এক সুতোয় গাঁথেনি। আলজারের কথা শুনে তার মাথার ভেতরটা যেন হুট করে পরিষ্কার হয়ে গেল। সে সাথে সাথে খুব মন থেকে বলল, আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ, মিস্টার হ্যাংডম্যান। অড্রে খুব মন দিয়ে সব শুনছিল আর লক্ষ্য করছিল। তার ইচ্ছে করছিল নিজের হাত দিয়ে মুখটা ঢেকে ফেলতে।
তার মনে হল দ্য সান আসলে তার চেয়েও বেশি সহজ সরল। সবার কৌতূহল মিটে গেছে দেখে, এবং বিষণ্ণ মিস্টার দ্য ওয়ার্ল্ডকেও একটু নড়েচড়ে বসতে দেখে অড্রে বুঝল আর কারো কিছু বলার নেই। দ্য সান এরও আর কোনো অনুরোধ নেই দেখে সে ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে মাথা ঘুরিয়ে হেসে বলল, মিস্টার ফুল, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই। আবারও ক্লাইন মোরত্তি মনে মনে একটু মজা পেল এবং মাথা নেড়ে বলল, অবশ্যই। সে সাথে সাথে দ্য হ্যাংড ম্যান আর অন্যদের ইন্দ্রিয়গুলো আড়াল করে দিল, যাতে তারা কিছু শুনতে না পারে। সে অড্রে আর নিজেকে আলাদা না করে বরং অন্যদের বিচ্ছিন্ন করে দিল। এর প্রধান কারণ ছিল ক্লাইনের ভয়, যদি অন্যেরা অলস বসে থেকে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয় তবে হয়তো তারা ধরে ফেলবে যে দ্য ওয়ার্ল্ড আসলে ক্লাইনেরই একটা পুতুল বা রিপিটার মাত্র। কথা বলার সংকেত পেয়ে অড্রে হাসল এবং বলল, মিস্টার ফুল, আমি রোজেল গুস্তাভের ডায়েরির আরও 3টি নতুন পাতা পেয়েছি। মিস্টার ফুলের আশীর্বাদপুষ্ট লোকটির দ্বারা ব্লাসফেমি কার্ড চুরি হওয়ার পর সে অপরাধবোধ থেকে রয়্যাল মিউজিয়ামে যাওয়া বন্ধ করেনি, বরং সে এমন ভান করেছে যেন কিছুই হয়নি। সে খুব স্বাভাবিকভাবে তার বাবার কাছে অনুরোধ করেছিল এবং প্রদর্শনী শেষ হওয়ার 1 সপ্তাহ পর সে ডায়েরিটা আর একবার দেখার সুযোগ পায়। অড্রে জানত যে স্বাভাবিক থাকাটাই সন্দেহ এড়ানোর সেরা উপায়। সে যদি সারাক্ষণ অপরাধবোধে ভুগত বা অযৌক্তিক কিছু করত তবে স্টিম অফ গডের চার্চ হয়তো আগে সন্দেহ না করলেও পরে ঠিকই কোনো একটা গণ্ডগোল খুঁজে পেত। নিজের অভিজ্ঞতা থেকে সে জানত যে ডায়েরির একদম শুরুর দিকের পাতাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই সে প্রথম 3টি পাতা মুখস্থ করে নিয়েছিল। মিস্টার ফুল কিছু বলার আগেই সে দ্রুত যোগ করল, আমি জানি এর জন্য ব্যক্তিগত আলাপের প্রয়োজন ছিল না, কিন্তু আমি চাই মিস ম্যাজিশিয়ান বা ফোর্সওয়াল যেন আরও 1-2 সপ্তাহ এই ব্যাপারে কিছু না জানে। তাহলে পরে যদি সে জানতেও পারে যে আপনি রোজেল গুস্তাভের ডায়েরি চান, তবুও সে সন্দেহ করবে না যে আমিই জাস্টিস। সপ্তাহের মাঝামাঝি সময়ে সে একবার ফোর্স আর শিও দেরেচার সাথে দেখা করেছিল। কথার মাঝখানে সে খুব স্বাভাবিকভাবে উল্লেখ করেছিল যে তার প্রিয় কুকুর সুসি ডায়েরির খাতাটা চিবিয়ে নষ্ট করে ফেলেছে, যা আর ঠিক করা সম্ভব নয়। সাধারণভাবে বলতে গেলে মিস্টার ফুলের যে ডায়েরির পাতা দরকার সেই সত্যটা এখন আর গোপন করার প্রয়োজন ছিল না, কিন্তু অড্রে তার টেলিপ্যাথিস্ট ক্ষমতা ব্যবহার করে ফোর্সের চিন্তাভাবনা নকল করার চেষ্টা করল। সে ভাবল ফোর্স হয়তো এভাবে ভাববে, কি ওটা একটা ডায়েরি? রোজেল গুস্তাভো তার সব গোপন কথা ওখানে লিখেছিলেন, এমনকি মিস্টার ফুলও এটাকে এত গুরুত্ব দিচ্ছেন। আরে, আমার তো মনে পড়ছে মিস অড্রের কাছেও এমন কিছু পাতা ছিল। একটু দাঁড়ান তো, ঠিক কয়েকদিন আগেই তার কুকুর সেই পাতাগুলো চিবিয়ে নষ্ট করে ফেলেছে। এটা কি একটু বেশি কাকতালীয় হয়ে গেল না? ফোর্সের মনে যেন এমন কোনো চিন্তা না আসে, তাই অড্রে অন্তত আর 1 সপ্তাহ এটা গোপন রাখতে চাইল। টেলিপ্যাথিস্ট হওয়ার পর সে শুধু মানুষের আবেগ বা আভা দেখতে পায় না, বরং সে মানুষের মনের উপরের স্তরের চিন্তাও পড়তে পারে এবং তারা কি ভাবছে তা নকলও করতে পারে। সে একটা জিনিস বুঝতে পেরেছিল, কাউকে পরিচালিত করার সময় হুট করে কিছু করা যাবে না বা যুক্তিহীন কিছু বলা যাবে না। যখন সব খুঁটিনাটি খুব সূক্ষ্ম আর যৌক্তিক হবে, যাতে লক্ষ্যবস্তু টেরই পাবে না যে তাকে কেউ চালিত করছে, তখনই সে নিজেকে একজন দক্ষ টেলিপ্যাথিস্ট বলতে পারবে। সূক্ষ্ম এবং যৌক্তিক হল এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি শব্দ। অড্রে মনে মনে সিদ্ধান্ত নিল, সে যে আবার রোজেল গুস্তাভের ডায়েরি পড়তে গিয়েছিল সেটা মূলত নিজেকে স্বাভাবিক প্রমাণের জন্যই। মেয়েটা সত্যিই একজন দক্ষ টেলিপ্যাথিস্ট হওয়ার যোগ্য। সে অনেক আগেই বুঝে ফেলেছে যে মিস ম্যাজিশিয়ান হল সেই 2জন মানুষের একজন যাদের সে সুপারিশ করেছিল। ক্লাইন একটু অন্যমনস্কভাবে হাসল। তুমি এই 3টি পাতার বিনিময়ে কি জানতে চাও? এই প্রশ্নটা ক্লাইন খুব আত্মবিশ্বাসের সাথে করল, কারণ বুক অফ সিক্রেটস পাওয়ার পর তার জ্ঞানের সব ফাঁকফোকর বন্ধ হয়ে গেছে। অন্যান্য দেবতাদের গোপন রহস্য আর সিকোয়েন্স সম্পর্কে তার এখন অনেক জ্ঞান। মিস জাস্টিসকে সন্তুষ্ট করার জন্য এর যে কোনো একটাই যথেষ্ট। তবে সাইকিয়াট্রিস্ট এর ফর্মুলা নিয়ে কথা না বললেই ভালো হয়। ক্লাইন মনে মনে নিজেকেই একটু বিদ্রুপ করল। অড্রে আগে থেকেই তার প্রশ্ন ঠিক করে রেখেছিল। সে এক মুহূর্তের জন্য একটু গম্ভীর হয়ে বলল, মিস্টার ফুল, আমি একটি প্রশ্ন করতে চাই। কেন বলা হয় যে ব্লাসফেমি কার্ডগুলোর মধ্যে ঈশ্বরদের গভীর রহস্য লুকিয়ে আছে? দারুণ প্রশ্ন। ক্লাইন মনে মনে হাসল। অড্রে যেন নিজেই উত্তরটা খুঁজে নিতে পারে এমন একটা ভঙ্গি করে সে খুব শান্ত আর গম্ভীর গলায় বলল, সিকোয়েন্স 0, কালো সম্রাট বা ব্ল্যাক এম্পারার। সিকোয়েন্স 0। সিকোয়েন্স 0 নামেও কিছু আছে? সিকোয়েন্স 1-এর ওপরেও কি সিকোয়েন্স আছে? ওটা কি কোনো দেবতার সিকোয়েন্স? কালো সম্রাট বা ব্ল্যাক এম্পারার কি একজন দেবতা? অড্রের মনে হুট করে একসাথে অনেকগুলো প্রশ্ন জেগে উঠল। সে একই সাথে অবাক, সন্তুষ্ট আর স্তব্ধ হয়ে গেল। নিজের উত্তেজনা আর আনন্দ চেপে রেখে সে একটা লম্বা শ্বাস নিল এবং রোজেল গুস্তাভ এর ডায়েরির সেই 3টি পাতা তৈরি করল। ক্লাইন সেটা নিল এবং দ্রুত এক নজর দেখে নিশ্চিত হল যে এই পাতাগুলো সে আগে কখনো দেখেনি।
23 ফেব্রুয়ারি 11:43। আমি এই পৃথিবীতে এসেছি 1 সপ্তাহের বেশি হয়ে গেল। আমাকে অবশ্যই কিছু লিখে রাখতে হবে, আর যা যা ঘটছে তা বর্ণনা করতে হবে, নয়তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। হে হে, আমি যদি সহজ চীনা ভাষায় লিখি তবে আমি নিশ্চিত যে কেউ এটা পড়তে পারবে না। এই পৃথিবীর মানুষরা তো বর্ণমালা বা অ্যালফাবেট ব্যবহার করে। আমার নাম এখন রোজেল গুস্তাভ, কিন্তু আমি আমার আসল নাম কখনো ভুলব না, হুয়াং তাও। আমি জানি না আমি কিভাবে এখানে আসলাম। আমি অনেকবার ভেবেছি এবং মনে করার চেষ্টা করেছি। তারপর মনে পড়ল আসার কয়েকদিন আগে আমি একটি অদ্ভুত রূপালী রঙের থালা কিনেছিলাম। ওটাতে কিছু অদ্ভুত চিহ্ন আর নকশা খোদাই করা ছিল। বেশ চমৎকার ছিল ওটা, কিন্তু আসার পর ওটা আর দেখতে পাইনি। তার মানে ওটা আমার কোনো জাদুর জিনিস নয়। এই পৃথিবীটা অনেকটা প্রাচীন ইউরোপের মতো, রেনেসাঁ পরবর্তী সময়ের মতো মনে হচ্ছে। কামান আর বন্দুকের ব্যবহার শুরু হয়েছে, কিন্তু সেগুলো বেশ আদিম আর সাদামাটা। আর আমার কথা যদি বলি, আমি হুয়াং তাও অর্থাৎ রোজেল গুস্তাভো অনলাইন গল্পের পোকা ছিলাম। আমি বিজ্ঞানের সাহায্যে পৃথিবী বদলানোর গল্পগুলো খুব পছন্দ করতাম। আমি বিজ্ঞানের অনেক দরকারি জিনিস জানি, আর এই সংক্রান্ত জ্ঞানও আগে থেকেই পড়ে রেখেছিলাম। এটাই সুযোগ আমার প্রতিভা দেখানোর। কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার স্মৃতিশক্তি একদমই ভালো নয়। আমি প্রায় সব ভুলে গেছি। ঈশ্বর আমাকে অন্য এক পৃথিবীতে পাঠালেন, অথচ কোনো ভালো স্মৃতিশক্তি বা কোনো জাদুকরী সিস্টেম দিলেন না। এমনকি যাতায়াতের জন্য কোনো দরজাও দিলেন না। আমি এখানে টিকে থাকব কিভাবে? ঠিক আছে, আমি ছোটখাটো জিনিস দিয়ে শুরু করব। যখন আমার কাছে অনেক টাকা হবে, আমি একদল কারিগর, আবিষ্কারক আর বিজ্ঞানীদের ভাড়া করব। আমি শুধু তাদের আইডিয়া দেব। অনেকদিন পর আমি ভবিষ্যতের জন্য বেশ উৎসাহ অনুভব করছি, কিন্তু এখনও মা বাবার কথা খুব মনে পড়ছে। তাছাড়া এই পৃথিবীর বিনোদন বড়ই একঘেয়ে। বাড়ির 2-1 কাজের মেয়ে দেখতে একদমই ভালো নয়। গ্রাম্য একটা ভাব আছে তাদের মাঝে। সুন্দরী যুবতী সাথে থাকবে, এমন কল্পনা সব ভেস্তে গেল। আমি লিন গাওয়ের 500 গুড ফর নাথিংস উপন্যাসটা শেষ করতে পারিনি, আর কত সুন্দরীরা টিকটকে আমার জন্য অপেক্ষা করছিল। কিংস অফ গ্লোরি আর পাবজি গেমগুলো এখন আমার জন্য পড়ে আছে। তাদের কথা ভাবলে বেশ মন খারাপ হয়ে যায়। পড়তে পড়তে ক্লাইন প্রায় ভ্রুকুটি করে ফেলল। শুরুতে সে ভেবেছিল জলদস্যু সম্রাট বা অ্যাপোক্যালিপসের 4 ঘোড়সওয়ার এর মতো শব্দগুলো দেখে রোজেল তার চেয়ে 3-5 বছর আগে এখানে এসেছে। কিন্তু এখন সে বুঝতে পারল তাদের আসার সময়ের পার্থক্য 1 বছরের বেশি হতেই পারে না। কিন্তু এই পৃথিবীতে কেন তাদের আসার সময়ের পার্থক্য প্রায় 200 বছর হয়ে গেল? চ্যাপ্টার 360, আ ডিফিকাল্ট কনন্ড্রাম। ক্লাইন বেশ কিছুক্ষণ সিরিয়াসলি চিন্তা করল। ওর মাথায় নানারকম থিওরি উঁকি দিতে লাগল, কিন্তু হাতে যথেষ্ট তথ্য না থাকায় ও আপাতত একটা সিদ্ধান্তেই পৌঁছাল। ওর মনে হল পৃথিবী আর এই দুনিয়ার সময়ের হিসেবে হয়তো কোনো গণ্ডগোল আছে। রোজেল আর আমি পৃথিবী থেকে মাত্র 1 বছরের ব্যবধানে এখানে এসেছি, অথচ এই দুনিয়ায় আমাদের মাঝখানে সময়ের পার্থক্য প্রায় 20 বছর। তার মানে হল আমি যদি এখানে 20 বছর কাটিয়েও ফেরার পথ খুঁজে পাই, তাহলেও হয়তো বাবা মায়ের সাথে দেখা করার সুযোগ থাকবে। খুব বেশি হলে আমি হয়তো 1 বছরের জন্য নিখোঁজ থাকব। ক্লাইন মনে মনে এই হিসাবটা মেলাল, এবং এতে ওর মনটা অনেকটা ভালো হয়ে গেল। ওর ভেতর নতুন করে কাজ করার উৎসাহ তৈরি হল। অবশ্য ও নিজেও খুব ভালো করে জানত যে এই যুক্তির পেছনে কোনো শক্ত প্রমাণ নেই, কারণ এই পুরো বিষয়টা একটা বিশেষ ধারণার ওপর টিকে আছে যা এখন নিশ্চিত করা অসম্ভব। যদি এমন হয় যে রোজেল আসলে আমার পরে এখানে এসেছে, তাহলে হয়তো এখানে সময়ের কোনো গোলমেলে ব্যাপার কাজ করছে। তখন সঠিক সময়ে ফিরে যাওয়ার আর কোনো গ্যারান্টি থাকবে না। ক্লাইন নিজের উথলে ওঠা উৎসাহের ওপর নিজেই এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। রোজেল গুস্তাভের ডায়েরির প্রথম এন্ট্রিটা ছিল অনেকদিন জমে থাকা কথার ফল, তাই সেটা 2 পাতারও বেশি জায়গা দখল করে নিয়েছিল। ক্লাইন ডায়েরির পাতার একদম শেষে চলে গেল এবং শেষ 2 লাইন পড়তে শুরু করল। 25 ফেব্রুয়ারি। কি বোরিং একটা দুনিয়া এটা। কোনো খবরের কাগজ নেই, এমনকি গল্পের বইও নেই বললেই চলে। আমার মনে হয় এই সংস্কৃতিহীন সমাজকে একটু সাহায্য করা দরকার। তবে তার আগে আমাকে কিছু টাকা জোগাড় করতে হবে, আর মনে করার চেষ্টা করতে হবে কিভাবে কাগজ আর প্রিন্টিং প্রেস বানাতে হয়। একজন ট্রান্সমিগ্রেটর হিসেবে আমাকে এখন নতুন বাবা মায়ের দেওয়া পকেট মানি বা হাত খরচ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। মাঝে মধ্যে কেবল 2-1টা চকচকে ফেরমো গোল্ড দেখার সুযোগ পাই। কি ট্র্যাজিক একটা গল্প, তবে স্বীকার করাটা বেশ মজার। 28 ফেব্রুয়ারি। এই দুনিয়াটা হয়তো আমার চেনা জগতের চেয়ে একটু আলাদা। আজ জঙ্গলে শিকার করতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তার ফল হিসেবে আমি অবিশ্বাস্য রকমের একটা লড়াই দেখলাম। সেই লড়াইয়ে যে লোকটাকে সবাই ঘিরে ধরেছিল, তার মুখে আরও কয়েকটা বাড়তি চোখ গজাচ্ছিল, সব মিলিয়ে 4টা চোখ। এমনকি সেই চোখগুলো থেকে গাঢ় সবুজ রঙের আলো বেরোচ্ছিল। এটা কোনোভাবেই লজিক্যাল হতে পারে না। এটা কি কোনো 4 চোখওয়ালা মানবাকৃতি দানব? তার মানে এটা কি আসলেই কোনো ফ্যান্টাসি জগৎ? সেই দানবের প্রতিপক্ষ ছিল আরও অনেক বেশি শক্তিশালী।
সে একটা আলোর স্তম্ভ ডেকে আনল, যা সোনালি শিখায় জ্বলছিল। হ্যাঁ, আমার মনে হলো সে ওটাকে কোনোভাবে আহ্বান করেছে। ভাগ্য ভালো যে ওরা আমাকে দেখতে পায়নি। দানবটাকে খতম করার পর সেই লোকটা লাশ নিয়ে ওখান থেকে চলে গেল। আমি হুয়াং তাও সত্যিই একজন গল্পের নায়ক। এই দুনিয়ায় আসার মাত্র কয়েক দিনের মধ্যেই আমি আসল সত্যিটা আবিষ্কার করে ফেলেছি। হয়তো ওরা আমার এই রূপালী টোকেনের ওপরের রহস্যময় চিহ্নগুলো চিনতে পারবে, তবে আমি কাউকে জিজ্ঞেস করতে যাব না। আমি ওদের মতোই শক্তিশালী হতে চাই এবং নিজেই এই রহস্যের সমাধান করব। আমি কেন এই কথা বললাম তার একটা বড় কারণ আছে। আমি ফালতু ওই নকশাগুলো ঠিকমতো মনেই করতে পারছি না, শুধু অস্পষ্টভাবে একটু আধটু মনে পড়ছে। নিজেকে গল্পের নায়ক ভাবছে। সম্রাট, আপনি কি আপনার কিশোর বয়সের সব পাগলামি এই ডায়েরির ভেতরে ঢেলে দিয়েছেন? ক্লাইন মনে মনে রোজেলকে একটু খোঁচা দিল, তবে ও সেই রূপালী প্লেটটার ব্যাপারে বেশ আগ্রহী হয়ে উঠল। হয়তো ওটাই ছিল রোজেলের এখানে আসার মূল কারণ। ক্লাইন ওই চিহ্নগুলো কেমন ছিল সেটা জানার জন্য খুব উৎসুক হয়ে উঠল। এই দুনিয়ার মিস্টিক জ্ঞান ব্যবহার করে যদি ওটা উদ্ধার করা যায়, তবে এই ট্রান্সমিগ্রেশন হয়তো স্রেফ কোনো কাকতালীয় ঘটনা নয়। ক্লাইন ডায়েরির পাতাগুলো নামিয়ে রাখল। ও টেবিলের ওপর আঙুল দিয়ে টোকা দিতে লাগল। এরপর ও আলজার উইলসন এবং ফোর্স ওয়ালের মাঝখানের অদৃশ্য পর্দাটা সরিয়ে দিল। তোমরা চাইলে এখন নিজেদের মধ্যে লেনদেন করতে পারো। ক্লাইন চেয়ারের পিঠে হেলান দিয়ে হাসল। ফোর্স একটা লম্বা শ্বাস নিল। ও বলল, আমি একটা স্পিরিট ইটারের পাকস্থলী আর ২০ মিলিলিটার ডিপ সি মার্লিনের রক্ত কিনতে চাই। আমি গোল্ড পাউন্ডে দাম দেব। আমার কাছে এখনও ৪৩০ পাউন্ড আছে, একটা অন্তত আমি কিনতেই পারব। ও মনে মনে নিজেকে সাহস দিল। বাকি টাকা কোথা থেকে আসবে সে ব্যাপারে ওর কোনো ধারণা ছিল না। বিয়ন্ডারদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে এটাই একটা বড় বাধা। মানুষ চাইলেই তার সাধ্যের বাইরে খরচ করতে পারে না। পূর্ণিমার চাঁদের সেই অদ্ভুত আওয়াজ থেকে বাঁচার জন্য আমাকে যদি ট্রিকমাস্টার হতে না হতো, তবে আমি আর সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবতামই না। আমি এই জগতের সাথে আর কোনো যোগাযোগই রাখতাম না। আমি বই লিখতাম, টাকা জমাতাম, চা খেতাম আর শিও-এর সাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতাম। ওর কাজ শেষ হয়ে গেলে আমরা দুজন মিলে এই মহাদেশের উত্তর আর দক্ষিণ দিকে ঘুরে বেড়াতাম। আমাদের কোনো বিপদ বা দুর্ঘটনার ভয় থাকত না, আমরা জীবনটা উপভোগ করতে পারতাম। ফোর্সের চিন্তাগুলো হঠাৎ করেই এলোমেলো হয়ে গেল। ও যখন ভাবছিল যে কেউ হয়তো সাড়া দেবে না, তখন আলজার নিচু স্বরে বলল, আমি সম্প্রতি জলদস্যুদের এক আড্ডায় ডিপসি মার্লিনের রক্ত দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি সেই সুযোগটা মিস করেছ। তোমার আরও আগে বলা উচিত ছিল। না, আমি ভুল বলছি, তুমি তো তখন ট্যারট ক্লাবে যোগ দাওনি। তাহলে এখন এই কথা বলার মানে কি? নিজের অভিজ্ঞতা জাহির করা? ফোর্স মনে মনে মুখ বাঁকাল, কিন্তু ও গম্ভীরভাবে বলল, মিস্টার হ্যাংডম্যান, দয়া করে আমার জন্য একটু নজর রাখবেন। আমি ৩০০ থেকে ৪০০ পাউন্ডের মধ্যে দাম দিতে পারব। আলজার একটা তাচ্ছিল্যের হাসি হাসল। সমুদ্র এই স্থলের চেয়েও অনেক বেশি বিশাল। জলদস্যুরা হয়তো ৬ মাসেও একে অপরের দেখা পায় না। এমনকি দ্বীপগুলোতে যেখানে ওরা লুটের মাল বিক্রি করে, সেখানেও বিয়ন্ডার উপাদান খুব একটা পাওয়া যায় না। শুধুমাত্র ব্যাকল্যান্ড, ট্রায়ার, সেন্ট মিলম আর ফেইন্যাপ্টার এর মতো বড় শহরগুলোতেই অনেক উপাদান একসাথে পাওয়া সম্ভব। তোমার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে তুমি ব্যাকল্যান্ডের বাসিন্দা, অথবা অনেক বছর ধরে ওখানে আছো। আপনি কি বলতে চাইছেন যে আমাকে নিজের চেষ্টাই করতে হবে? ফোর্স প্রায় ওপরের ধূসর কুয়াশার দিকে তাকিয়ে ফেলল। এই সময় ডেরিক বার্গ বলল, আমি মোটামুটি জানি কয়েকটা স্পিরিট ইটার কোথায় থাকে, কিন্তু তোমরা যে গোল্ড পাউন্ডের কথা বলছো ওটা আমার লাগবে না। ফোর্স একটা নকল হাসি দিয়ে বলল, তাহলে তোমার কি চাই? সোলার হাইপ্রিস্ট পশনের ফর্মুলা অর্ডারে মনে মনে চট করে উত্তর দিল। ডেরিক কিছুক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করে বলল, সোলার হাইপ্রিস্ট পশনের ফর্মুলা? ওটা কি সিকোয়েন্স 7-এর ফর্মুলা নয়? আমি ওটার নাম শুনেছি, কিন্তু এই সিকোয়েন্সের ফর্মুলার দাম অন্তত ৭৫০ পাউন্ড। আর যদি তোমার খুব তাড়া থাকে, তবে এটার দাম ১,০০০ পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। তাছাড়া একটা স্পিরিট ইটারের পাকস্থলী আর ডিপসি মার্লিন এর রক্তের দাম কোনোভাবেই ৪০০ পাউন্ডের বেশি হবে না। বেশিরভাগ সময় এগুলোর দাম ৩০০ পাউন্ডের মতোই থাকে। তুমি কি বুঝতে পারছ? ফোর্স দ্য সানকে বোঝানোর চেষ্টা করল যে এটা কোনো সমান লেনদেন নয়। দ্বিধাহীনভাবে ডেরিক উত্তর দিল, আমি তোমাকে ২ বা ৩টা স্পিরিট ইটারের পাকস্থলী দিতে পারি। ডিপসি মার্লিনের কথা ও চিন্তাই করল না। ও তো কখনো সমুদ্রই দেখেনি। এতগুলো স্পিরিট ইটারের পাকস্থলী দিয়ে আমি কি করব? ওগুলো কি ঝলসিয়ে খাবো নাকি ভাজি করে খাবো? সত্যি বলতে আমি জানি না ওগুলো কবে বিক্রি করতে পারব। আর সবথেকে বড় কথা হল, আমার পক্ষে সোলার হাইপ্রিস্টের ফর্মুলা কেনা সম্ভব নয়। ফোর্স জোর করে একটা হাসি মুখে ফুটিয়ে বলল, আমি খুঁজে দেখব। ওর মনে পড়ল মিস্টার এ এর আড্ডায় সেই মুখোশধারী ইটার্নাল ব্লেজিং সানের ভক্তের কথা। ওর কাছে ব্যান্ড অফ লাইট নামের একটা আংটি ছিল। ও ভাবল হয়তো সেখান থেকে সোলার হাইপ্রিস্ট পশনের ফর্মুলার কোনো হদিশ পাওয়া যেতে পারে।
কিন্তু আমার কাছে তো যথেষ্ট টাকা নেই। ফোর্স কিছুক্ষণ ভাবল। ও নিজের মুখ হাত দিয়ে স্পর্শ করল এবং চারপাশটা দেখে নিয়ে খুব মিনতি করে জিজ্ঞেস করল, টাকা কামানোর কোনো ভালো পথ কি আপনাদের জানা আছে? ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। এই নীরবতা যেন ধূসর কুয়াশার গম্ভীর পরিবেশকেও হার মানাল। দেখে মনে হচ্ছে সবাই এই একই সমস্যায় ভুগছে। আর মিস্টার ফুলের তো টাকার দরকার নেই। ফোর্স বুদ্ধিমানের মতো চুপ হয়ে গেল। টাকা কামানোর সবথেকে ভালো উপায় কি খামার, খনি, বাগান, কারখানা বা শেয়ার বাজার নয়? অথবা রাজকীয় পুরস্কারের নোটিশগুলো দেখে কোনো কাজ শেষ করে টাকা নেওয়া যেতে পারে। অড্রে জানত টাকা কামানোর ব্যাপারে ওর কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তাই ও মনে মনে একটা রসিকতা করার মতোই উত্তরটা সাজাল। আমি কি তোমাদের বাইসাইকেল প্রজেক্টের কথা বলবো? ক্লাইন নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে এই কথাটা বলা থেকে নিজেকে আটকে রাখল। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ও গম্ভীর ভাব ধরে রাখল। ও দ্য ওয়ার্ল্ডকে দিয়ে কর্কশ্বরে বলাল, আমাকে 1000 ফেসড হান্টারের মিউটেটেড পিটুইটারি গ্ল্যান্ড আর রক্ত খুঁজে পেতে সাহায্য করো। সেই সাথে একটা হিউম্যান স্কিন শ্যাডোয়ের বৈশিষ্ট্য আর একটা ডিপসি নাগায়ের চুলও লাগবে। ক্লাইনের কাছে এখন মাত্র 589 গোল্ড পাউন্ড বাকি আছে। তবে ওর কাছে ওয়্যারউলফ বিয়ন্ডার বৈশিষ্ট্য আর বায়োলজিক্যাল পয়জন বোটল আছে। ও ভাবছে ওয়্যারউলফ বৈশিষ্ট্যটা দিয়ে কোনো মিস্টিক্যাল আইটেম বানিয়ে সেটা বিক্রি করে দেবে। সেটা করতে পারলে সিকোয়েন্স 6 বিয়ন্ডার উপাদানের খরচ অনায়াসেই উঠে আসবে। তাই ও আগেভাগেই ট্যারট ক্লাবের সদস্যদের জানিয়ে রাখল, যাতে সুযোগ পেলেই ওগুলো জোগাড় করা যায়। ঠিক আছে। ডেরিক সবার আগে উত্তর দিল, কিন্তু ও কোনো কথা দিল না। স্পিরিট ইটারের তুলনায় হিউম্যান স্কিন শ্যাডো বা 1000 ফেসড হান্টারদের খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়। 1000 ফেসড হান্টার? আমার মনে হয় আমি ওটার একটা ফসিল দেখেছি। অড্রে একটু চিন্তা করে উত্তর দিল, হ্যাঁ, আমি ফিরে গিয়ে ওটা নিশ্চিত করব। সেই ফসিলটা ডিউক নিগানের ট্রেজারিতে ছিল। যদি ওটা ফসিল হয়ে যায়, তবে ওর বিয়ন্ডার বৈশিষ্ট্য হয়তো অনেক আগেই চলে গেছে। ক্লাইন দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ নীরব থাকার পর আলজার বলল, আমাকে একটা লোকের ওপর নজর রাখতে সাহায্য করুন। ও সেই দাস নিখোঁজ হওয়ার ঘটনার সাথে জড়িত। ও নিজেকে বেলিন বলে পরিচয় দেয়। ওর গায়ের রং লালচে বাদামি আর চেহারা দেখে মনে হয় ও দক্ষিণাঞ্চলের লোক। কিন্তু কেউ একজন ওকে ব্যাকল্যান্ডের টানে কথা বলতে শুনেছে। ওর বাঁদিকের ওপরের 3 নম্বর দাঁতটা নেই, তবে হয়তো সেখানে ও নকল দাঁত লাগিয়ে থাকতে পারে। তাছাড়া ওর মধ্যে বিশেষ কিছু নেই। ওর উচ্চতাও খুব সাধারণ। যদি কেউ ওর কোনো চিহ্ন খুঁজে পান, তবে পুরস্কারের কোনো অভাব হবে না। অন্তত 100 পাউন্ড বা ওই দামের কিছু একটা দেওয়া হবে। এইটুকু বর্ণনায় তো দিব্যদৃষ্টি দিয়েও কাউকে খুঁজে পাওয়া সম্ভব। বাস্তব দুনিয়ার কথা তো বাদই দিলাম। ক্লাইন চারপাশটা একবার দেখে নিল। তোমরা চাইলে লেনদেন চালিয়ে যেতে পারো। ট্যারট ক্লাবের সভা শেষ হওয়ার পর ডেরিক নিজের বাস্তব দুনিয়ায় ফিরে আসল। ও দেখল ও সেই অন্ধকার আর ছোট ঘরের মধ্যে বসে আছে। ও সতর্কতার সাথে কিছুক্ষণ মাটির উপর বসে রইল। যখন ও দেখল কোনো অস্বাভাবিক পরিবর্তন হয়নি, তখন ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিস্টার হ্যাংডম্যান ওকে পরামর্শ দিয়েছিলেন আগেকার সেই এক্সপ্লোরারি টিমের ক্যাপ্টেনের সাথে কথা বলতে। ডেরিক উঠে দাঁড়াল এবং সেই ধাতব দেয়ালের কাছে গেল। ও আঙুল বাঁকিয়ে দেয়ালে টোকা দিল। ঠক ঠক। ও নিজের সংকেত পাঠাল, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও কোনো সাড়া আসল না। উনি কি ঘুমিয়ে পড়েছেন, নাকি ওকে 6 সদস্যের কাউন্সিলে নিয়ে যাওয়া হয়েছে? ডেরিক ধাতব দেয়ালের দিকে তাকিয়ে মনে মনে ভাবল। ঠিক এই সময় ওর পেছনের বিছানা থেকে একটা বৃদ্ধ আর ফিসফিসে গলার আওয়াজ ভেসে আসল, তুমি কি আমাকে খুঁজছ?